ঘড়িতে তখন রাত 2টো। বাড়ির দোতলার একটি ঘরে শুয়ে রয়েছেন দীপ্তিমান রায় আর সোনালী রায়। দীপ্তিমান ঘুমিয়ে পড়লেও সোনালীর চোখে ঘুম নেই। অবশ্য ঘুম না আসারই কথা। নিজের সন্তানের যদি অমন অবস্থা হয় তাহলে মায়ের চোখে কি আর ঘুম আসে? বিছানায় শুয়ে শুয়ে মেয়ের কথা ভাবতে ভাবতে বারবার এপাশ ওপাশ করছিলেন সোনালী। মাঝে দুবার উঠে মেয়েকে গিয়ে দেখেও এসেছেন। হঠাৎ পাশের ঘর থেকে দরজা খোলার আওয়াজ শুনেই বিছানায় উঠে বসেন সোনালী। এত রাতে মেয়ে দরজা খুলছে কেন? সোনালী বিছানা থেকে নেমে দরজা খুলে ঘরের বাইরে বেরিয়ে আসেন আর দেখেন পিয়াসা দোতলার সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছে। সোনালী দেবী চিৎকার করে মেয়েকে ডাকেন, পিয়া, কোথায় যাচ্ছিস এত রাতে? কিন্তু উত্তর দেওয়া তো দূরের কথা। মায়ের ডাকে পিয়াসা পেছন ফিরে তাকালো না পর্যন্ত, যেন একটা ঘোরের মধ্যে হেঁটে চলেছে বছর 16-র মেয়েটা। সোনালী দেবী চিৎকার করে দীপ্তিমান বাবুকে ডাকেন, এই শুনছো? তাড়াতাড়ি একবার বাইরে এসো তো। সোনালী দেবীর চিৎকারে দীপ্তিমান বাবুর ঘুম ভেঙে যায়। তিনি বাইরে বেরিয়ে আসেন। দুজনে মিলে তাড়াতাড়ি নিচে নেমে মেয়েকে আটকান। মেয়ের চোখের দিকে তাকিয়ে চমকে উঠলেন দীপ্তিমান বাবু। কেমন যেন দৃষ্টিহীন সেই চোখ। অবাক হয়ে মেয়েকে জিজ্ঞেস করেন, পিয়া, কি হয়েছে মা তোর? কোথায় যাচ্ছিলি তুই এত রাতে? কিন্তু পিয়াসা নিজের বাবার প্রশ্নের কোনো উত্তর দেয় না। দীপ্তিমান বাবু আবার জিজ্ঞেস করেন, কি রে মা, কোথায় যাচ্ছিলি তুই? বল মা, বল আমাকে। কি হয়েছে বাবা? তুমি এভাবে চিৎকার করছো কেন? কি হয়েছে আমার? আমি এত রাতে সিঁড়ির মধ্যে কি করছি? এত রাতে তুই কোথায় যাচ্ছিলি রে মা? হ্যাঁ, কই বাবা, কোথাও না তো। তাহলে ঘর থেকে বেরিয়ে এলি কেন পিয়া? কি জানি মা, কি সব বলছো? আমার তো কিছুই মনে পড়ছে না। আচ্ছা ঠিক আছে, এখন চল ঘরে গিয়ে শুয়ে পড়বি, আর আমিও তোর সাথে শোবো। ঠিক আছে মা। পিয়া অর্থাৎ পিয়াসা চৌধুরী দীপ্তিমান চৌধুরী এবং সোনালী চৌধুরীর একমাত্র কন্যা। কিন্তু বেশ কিছুদিন ধরেই মন ভালো নেই পিয়াসার। পলাশপুর থেকে ফিরে এসেই কী যে হয়েছে ওর তা কেউ জানে না। ঠিকমতো খাওয়া দাওয়া করে না, রাত্রে ভালো করে ঘুমোয় না, সারা দিন কেবল মন মরা হয়ে বসে থাকে। মাস দুয়েক আগে কয়েকদিনের জন্য পলাশপুর গ্রামে রাঙা দিদাদের বাড়িতে বেড়াতে গিয়েছিল বাবা মায়ের সাথে। ফিরে আসার পর থেকেই ওর এই রকম অবস্থা। মেয়ের এমন অবস্থা দেখে ওর বাবা মাও বেশ চিন্তিত। বারবার জিজ্ঞাসা করেও মেয়ের কাছ থেকে কোনো সদুত্তর তারা পাননি। ডাক্তারের কাছে নিয়ে গিয়েও কোনো লাভ হয়নি। পিয়াসার অবস্থার বিন্দুমাত্র পরিবর্তন হয়নি। বাস থেকে মঠ লেনে নেমে আমি আর কিশোরী চলেছি আমাদের প্রিয় ঠাকুর মশাই তারানাথ তান্ত্রিকের বাড়ির উদ্দেশ্যে। ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল, তাই আমরা নিজেদের ছাতাগুলো খুলে নিলাম। কিশোরী বলল, এই বিভূতি, দাঁড়াও দাঁড়াও, ওই দেখো ওখানে কি সুন্দর আলুর চপ আর বেগুনি ভাজছে। দাঁড়াও, চট করে নিয়ে আসি। এই ওয়েদারে চায়ের সাথে একেবারে জমে যাবে। ঠিক আছে, আমি এখানেই দাঁড়াচ্ছি, তুমি গিয়ে নিয়ে এসো। চপ আর বেগুনি নিয়ে আমরা এসে উপস্থিত হলাম তারানাথ তান্ত্রিকের বাড়িতে। দরজায় কড়া নাড়তেই দরজা খুলে দিল চারি। আমাদের দেখেই এক গাল হেসে বলল, আরে কাকা বাবুরা, বাবা তো একটু আগেই আপনাদের কথা বলছিলেন। আসুন আসুন, ভিতরে আসুন। আর আপনাদের ভিজে ছাতাগুলো ওই দিকটায় মেলে রাখুন। কেমন আছিস রে মা চারি? আর জামাই বাবা কেমন আছে? আমি ভালো আছি কাকাবাবু, আপনাদের জামাইও ভালো আছে। তা আপনারা কেমন আছেন? আমরাও ভালো আছি রে মা। তা কবে এলি এখানে? এই তো গতকালই এসেছি। কয়েকটা দিন থাকবি তো? হ্যাঁ কাকাবাবু, সেরকমই ইচ্ছে আছে। বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো। কিশোরী চারির হাতে তেলে ভাজার প্যাকেটটা দিল। তারপর আমরা দুজনে ছাতাগুলো মেলে রেখে তারানাথের ঘরে প্রবেশ করলাম।
দেখলাম তারানাথ তক্তপোষের উপর বসে একটা তন্ত্র সাধনার বইতে চোখ বোলাচ্ছেন। আমরা ঘরে ঢুকতেই বইয়ের উপর থেকে চোখ না সরিয়েই তিনি বললেন, এসো এসো হে বিভূতি আর কিশোরী, এতদিন পরে বুঝি এই ঠাকুর মশাইয়ের কথা তোমাদের মনে পড়ল, তাই না? আমি লজ্জিত হয়ে বললাম, আরে না না ঠাকুর মশাই, আসলে বুঝতেই তো পারছেন অফিসে এমনই কাজের চাপ যে আর এদিকে আসার মতো সময় করে উঠতে পারি না। আচ্ছা আচ্ছা, হয়েছে, বসো তো এখন। তোমাদের সঙ্গে আমার অনেক কথা জমে রয়েছে, বুঝেছো? আমি পকেট থেকে তারানাথের জন্য আনা তার প্রিয় পাসিং শোয়ের প্যাকেটটা বের করে তার হাতে দিতেই তার ঠোঁটের কোণে একটা তৃপ্তির হাসি খেলে গেল। আমি জিজ্ঞেস করলাম, অত মনোযোগ দিয়ে কি পড়ছিলেন ঠাকুরমশাই? এটা একটা প্রাচীন তন্ত্র সাধনার বই, বুঝলে হে বিভূতি। এখানে কোনো আত্মাকে পূর্বজন্মে তার সঙ্গে হওয়া অপরাধের প্রতিশোধ নেওয়ার জন্যে জাগিয়ে তোলা হয়। এ বড় কঠিন সাধনা, বুঝলে বিভূতি। ধুর, কি যে আপনি বলেন না ঠাকুর মশাই, এরকম আবার হয় নাকি? কিশোরীর এমন কথায় তারানাথ বেশ রেগে গিয়ে বললেন, দেখো কিশোরী, তোমার যদি আমার কথায় বিশ্বাস না হয় তাহলে কেন আসো বলো তো আমার কাছে গল্প শুনতে? কিশোরী আর কোনো উত্তর দিল না। পরিস্থিতি বেগতিক দেখে আমি তাড়াতাড়ি বলে উঠলাম, ঠাকুরমশাই আপনি ছাড়ুন তো ওর কথা, ও যে কি বলতে কি বলে তাও নিজেই বোঝে না। তারানাথ আমার দেওয়া সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে তাতে অগ্নিসংযোগ করে একটা শুকটান দিয়েই বললেন, আচ্ছা বিভূতি, তুমি জন্মান্তরে বিশ্বাস করো? আগে না ঠাকুরমশাই, আগে যদিও বা একটু আধটু বিশ্বাস করতাম, কিন্তু এখন আর একেবারেই করি না। তারানাথ ঘাড় নেড়ে বললেন, বুঝলাম। কিন্তু ঠাকুরমশাই, আজ আপনি হঠাৎ এই পুনর্জন্মের কথা জিজ্ঞাসা করছেন কেন? আসলে আজকে তোমাদের আমি একটা পুনর্জন্মের গল্প শোনাবো, আশা করি তোমাদের খারাপ লাগবে না। আমাদের মধ্যে এই সব বিষয়ে কথোপকথনের ভেতরেই গরম চা আর তেলে ভাজা নিয়ে ঘরে ঢুকলো চারি। সেগুলো আমাদেরকে দিয়ে আবার ভেতরের ঘরে চলে গেল। গরম চায়ের কাপে একটা চুমুক দিয়ে তারানাথ বলতে শুরু করলেন, ঘটনাটা আজ থেকে অনেক বছর আগের কথা, বুঝলে। তখন আমি সাধুসঙ্গ লাভের উদ্দেশ্যে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াই। তা তেমনই একবার ঘুরতে ঘুরতে গিয়ে পৌঁছালাম মোহনপুর গ্রামে। আমি যখন গ্রামে প্রবেশ করলাম তখন সূর্যদেব মাথার ওপরে তার সর্বশক্তি দিয়ে নিজের তেজ বিকিরণ করছেন। সারাদিন বিশেষ কিছু আহার করাও হয়নি, তার উপরে পথশ্রমের ক্লান্তিতে আমি আর চলতে পারছিলাম না। তাই ভাবলাম যে একটু বিশ্রাম নিয়ে নেওয়া যাক, তারপর না হয় আবার যাত্রা শুরু করব। সামনে একটা বড় বট গাছ দেখতে পেলাম। আমি সেই গাছের ছায়ায় গিয়ে বসলাম। ক্লান্তিতে দু চোখের পাতা আমার বুজে আসছিল। এমন সময় একজনের গলা শুনে আমি চোখ মেলে তাকালাম। আপনি কে ঠাকুরমশাই? আপনাকে তো এই গ্রামে আগে কখনো দেখিনি। দেখলাম একজন মধ্যবয়সী ভদ্রলোক আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন। তাকে দেখে বেশ সচ্ছল পরিবারের ব্যক্তি বলেই মনে হলো। আমি বললাম, আমি তারানাথ চক্রবর্তী, ভবঘুরে। ঘুরতে ঘুরতে আপনাদের গ্রামে চলে এসেছি। ভদ্রলোক আমার দু পা ছুঁয়ে প্রণাম করে বললেন, আমার নাম সত্যব্রত রায়, এই গ্রামেই থাকি আমি। আচ্ছা ঠাকুরমশাই, যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলবো আপনাকে। হ্যাঁ নিশ্চয়ই, বলুন না, কি বলবেন বলুন। ঠাকুরমশাই, এই কাছেই আমার বাড়ি। আপনি দয়া করে আমার সঙ্গে বাড়িতে চলুন। সেখানে খানিক বিশ্রাম নিয়ে কিছু আহার করে তারপর না হয় গন্তব্যের দিকে রওনা দেবেন। না না, আপনি এত ব্যস্ত হবেন না। আমি সন্ন্যাসী মানুষ, শ্মশানে গাছতলায় থেকেই আমার অভ্যাস। এখানে থাকতে আমার কোনো অসুবিধা হবে না। রোদের তেজটা একটু কমলেই আমি এখান থেকে চলে যাব। না ঠাকুরমশাই, তা হয় না। আপনাকে বড়ই ক্লান্ত দেখাচ্ছে। আপনাকে এইভাবে গাছের তলায় বসিয়ে রেখে আমি চলে যেতে পারি না। তাছাড়া আপনি ব্রাহ্মণ মানুষ,
আপনার সেবা করবার একটা সুযোগ পেলে আমাদেরও কিছু পুণ্যি লাভ হবে ঠাকুরমশাই। এরপর আমি আর অমত করলাম না। তাছাড়া আমার খিদে আর তেষ্টাও পেয়েছিল খুব। অগত্যা আমি সত্যব্রত বাবুর সঙ্গে তার বাড়ির উদ্দেশ্যে যাত্রা করলাম। ও হ্যাঁ, উনি নামটা নিজের বলেছিলেন। ওনার নাম ছিল সত্যব্রত। যাই হোক, মিনিট 5 হাঁটার পর আমরা একটা বড় দোতলা বাড়ির সামনে এসে উপস্থিত হলাম। সত্যব্রত বাবু বললেন, আসুন ঠাকুরমশাই, এটাই আমার বাড়ি। বাড়িটা দেখে সত্যব্রত বাবুর প্রতিপত্তি সম্পর্কে খানিকটা ধারণা করা যায়। সদর দরজা খুলে সত্যব্রত বাবুর বাড়ির ভেতরে প্রবেশ করলেন। আমিও তাকে অনুসরণ করলাম। সত্যব্রত বাবু ডাকলেন, কই গো, একবার তাড়াতাড়ি বাইরে এসো তো, দেখে যাও কাকে নিয়ে এসেছি। কয়েক মুহূর্ত পরেই বাড়ির ভেতর থেকে বেরিয়ে এলেন একজন ভদ্র মহিলা। সত্যব্রত বাবু তার উদ্দেশ্যে বললেন, শ্রীময়ী, ইনি তারানাথ চক্রবর্তী, একজন সাধক মানুষ। ওই বটগাছের তলায় বসেছিলেন। আমি ওনাকে বাড়ি নিয়ে এলাম। তুমি ওনার আহার আর বিশ্রামের ব্যবস্থা করো। আর ঠাকুরমশাই, ও আমার স্ত্রী শ্রীময়ী। ভদ্রমহিলা এগিয়ে এসে আমার পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। তারপর বললেন, আসুন ঠাকুরমশাই, ভিতরে আসুন। ঠাকুরমশাই, আপনি শ্রীময়ীর সঙ্গে যান। আমার একটা বিশেষ কাজ আছে, আমি সেটা মিটিয়েই ফিরে আসছি। আশা করি আপনার এখানে কোনো রকম অসুবিধা হবে না। আপনি এত ব্যস্ত হয়ে পড়বেন না সত্যব্রত বাবু, আমার এখানে কোনো অসুবিধা হবে না। আপনি নিজের কাজে যান। ঠিক আছে ঠাকুরমশাই। এই বলে সত্যব্রত বাবু চলে গেলেন। আমি শ্রীময়ী দেবীর সাথে বাড়ির ভেতরে এলাম। বাইরে থেকে যতটা মনে করেছিলাম, ভেতরে এসে দেখলাম বাড়ি তার থেকেও বেশি সুন্দর। এ যেন কোনো সাধারণ বাড়ি নয়, কোনো প্রাসাদ। শ্রীময়ী দেবী বললেন, আপনি বসুন ঠাকুরমশাই, আমি আপনার পা ধোয়ার ব্যবস্থা করছি। তারপর বাড়ির ভৃত্য রামচরণকে ডেকে বললেন, রমাচরণ, ঠাকুরমশাইয়ের পা ধোয়ার জল নিয়ে আয়। তার আদেশ পেয়ে কিছুক্ষণ পরেই 1 বছর 30-এর যুবক একটা থালার উপর 1 ঘটি জল আর কাঁধে গামছা নিয়ে ঘরে প্রবেশ করল। তারপর আমার পা ধুইয়ে কাঁধের গামছা দিয়ে ভালো করে মুছিয়ে দিল। প্রথমটায় আমি বেশ ইতস্তত বোধ করছিলাম, যদিও মনের ভেতরে একটা ভালো লাগাও কাজ করছিল। আসলে সম্মান পেতে কার না ভালো লাগে বলো তো হে। যাই হোক, শ্রীময়ী দেবীর আদেশে রমাচরণ বাড়ির একতলার একটা ঘরে আমায় নিয়ে গেল। ওই ঘরে আমার থাকার ব্যবস্থা করা হয়েছে। বলল, ঠাকুরমশাই, আপনি এখানে বসে একটু বিশ্রাম নেন, আমি আপনার খাবারের ব্যবস্থা করছি। এই বলে রমাচরণ চলে গেল। ঘরটা বেশ বড়। তার ভেতরে দামি কারুকার্য করা কাঠের খাটে ধবধবে সাদা বিছানা পাতা। আমি আমার কাঁধের ঝুলিটা রেখে বিছানার ওপর বসলাম। কিছুক্ষণ পরেই খাবারের থালা নিয়ে ঘরে ঢুকল রমাচরণ। তার সঙ্গে এলেন শ্রীময়ী দেবী। আসন পেতে দিয়ে তিনি বললেন, আসুন ঠাকুরমশাই, খেয়ে নিন। এই বলে তিনি রমাচরণের হাতে থাকা খাবারগুলো এক এক করে সাজিয়ে দিলেন আমার সামনে। খাবারের পদ আর পরিমাণ দেখে তো আমার চক্ষু চড়ক গাছ। বললাম, আরে এ কি করেছেন মা? এত খাবার কি কেউ খেতে পারে? তা বললে তো হবে না ঠাকুরমশাই, এটুকু তো আপনাকে খেতেই হবে। এদিকে আমারও পেটে যেন অনেকগুলো ছুঁচো একসাথে ডন বৈঠক করছিল। আমিও খাবারগুলো খেয়েই ফেললাম। তারপরে হাত মুখ ধুয়ে আবার বিছানায় এসে বসলাম। কিছু সময় পরেই ঘরে ঢুকলেন সত্যব্রত বাবু। হাত জোড় করে বললেন, ঠাকুরমশাই, আপনি ঠিকমতো খেয়েছেন তো? খাওয়া দাওয়ার কোনো অসুবিধা হয়নি তো ঠাকুরমশাই? আপনি আমাকে নিয়ে এত বিচলিত হয়ে পড়বেন না সত্যব্রত বাবু, আমি একেবারে পেট পুরে খেয়েছি। এরপরে আমি আর সত্যব্রত বাবু বসে কিছু আলাপচারিতা করছিলাম। এমন সময় রমাচরণ এসে ওনাকে একটা চিঠি দিয়ে গেল।
চিঠির খামটা দেখেই সত্যব্রত বাবুর মুখে একটা চিন্তার ভাঁজ পড়ে গেল। তারপর খামের ভিতর থেকে চিঠিটা বের করে তিনি মনে মনে পড়তে শুরু করলেন। চিঠি পড়া শেষ হলে তার মুখের চিন্তার ছাপটা যেন আরো গভীর হলো। আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার সত্যব্রতবাবু, কিছু কি ঘটেছে? সত্যব্রতবাবু আমার দিকে তাকালেন। আমি বললাম, দেখুন, কোনো অসুবিধা না থাকলে আপনি আমাকে আপনার সমস্যার কথা বলতে পারেন। আমতা আমতা করে তিনি বললেন, আসলে ঠাকুরমশাই, জানি না বিষয়টা আপনাকে বলা উচিত হচ্ছে কিনা, তবুও বলছি, আসলে বিপদটা আমার নয়, আমার বন্ধু দীপ্তিমানের। কিরকম বিপদ? আমাকে পুরো বিষয়টা খুলে বলুন। ঠাকুরমশাই, আমার বন্ধু দীপ্তিমান চৌধুরী আর তার স্ত্রী সোনালী চৌধুরীর একমাত্র কন্যা পিয়াসা। কিছুদিন ধরেই তার মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন দেখা যাচ্ছে। ঠিকমতো খাওয়া দাওয়া করে না, রাতে ঠিকমতো ঘুমোয় না, সারাদিন শুধু মন মরা হয়ে বসে থাকে। কিছু জিজ্ঞেস করলেও কোনো উত্তর দিতে চায় না। মেয়েটাকে নিজের চোখের সামনে জন্মাতে দেখেছে। ছোট থেকেই আমি ওকে নিজের মেয়ের মতোই ভালোবাসি ঠাকুরমশাই। আমার ছেলে প্রলয়ের থেকে ওকে কোনোদিন আলাদা চোখে দেখিনি ঠাকুরমশাই। দীপ্তিমান আমার সবচেয়ে প্রিয় বন্ধু। ওরা আগে এই গ্রামেই থাকতো, কিন্তু দীপ্তিমান এখন চাকরি পেয়ে সপরিবারে কলকাতায় চলে গেছে। গত সপ্তাহেই আমি ওদের বাড়িতে গিয়েছিলাম। মেয়েটার অবস্থা দেখে সত্যিই খুব কষ্ট লাগছিল জানেন ঠাকুরমশাই। অমন ছটফটে চনমনে মেয়েটা কেমন যেন নিস্তেজ হয়ে গেছে। আর আজ দীপ্তিমান চিঠিতে যা লিখেছে তা আরও চিন্তায় ফেলেছে আমাকে। কেন? চিঠিতে কি এমন লিখেছেন আপনার বন্ধু সত্যব্রতবাবু? দীপ্তিমান লিখেছে যে ওর মেয়ে নাকি কদিন আগেই মাঝরাতে দরজা খুলে বাইরে বেরিয়ে যাচ্ছিল। ও আর সোনালি গিয়ে মেয়েকে ঘরে ফিরিয়ে নিয়ে আসে, কিন্তু মেয়েকে জিজ্ঞেস করেও কোথায় যাচ্ছিল সেটা জানতে পারেনি। পিয়া মা বলেছে ওর নাকি কিছুই মনে নেই যে এত রাতে ও ঠিক কোথায় যাচ্ছিল। পরের রাত থেকে সোনালি পিয়া মায়ের কাছে ঘুমোলেও রোজ রাতেই নাকি একটা নির্দিষ্ট সময়ে পিয়া মায়ের ঘুম ভেঙে যায়, তারপর বিছানা থেকে নেমে বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। দীপ্তিমান ওর মেয়েকে অনেক বড় বড় ডাক্তারের কাছে নিয়ে গেছে, কিন্তু কেউই ওর মেয়ের এইরকম আচরণের কারণটা ধরতে পারেনি ঠাকুরমশাই। সবাই সন্দেহ করেছেন ওর মেয়ের কোনো মানসিক রোগ হয়েছে। তারা ওষুধও দিয়েছেন, কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছে না মেয়েটার। দীপ্তিমান আর সোনালি খুবই দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে ঠাকুরমশাই। আমি সত্যব্রত বাবুর কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনলাম। তারপর বললাম, সত্যব্রত বাবু, আপনার বন্ধু বা তার স্ত্রী যদি সম্মত হন, তাহলে আমি ওনাদের মেয়েকে একবার দেখতে পারি। আমার কথা শুনে সত্যব্রত বাবু বেশ খুশি হলেন। বললেন, এ তো খুব ভালো কথা ঠাকুরমশাই, আমি কালই আপনাকে কলকাতায় ওদের বাড়িতে নিয়ে যাব। সেই রাতটা আমি সত্যব্রত বাবুদের বাড়িতেই থেকে গেলাম। পরের দিন ভোর হতেই আমি আর সত্যব্রত বাবু বেরিয়ে পড়লাম কলকাতায় দীপ্তিমান বাবুর বাড়ির উদ্দেশ্যে। সেই বাড়িতে পা রাখার সাথে সাথেই আমি বুঝতে পারলাম যে এই বাড়িতে কোনো অশুভ শক্তির ছায়া পড়েছে। যদিও এই কথাটা কিন্তু আমি কাউকে বললাম না। আমরা পৌঁছাতেই সোনালী দেবী আমাকে আপ্যায়ন করে বাড়ির ভেতরে নিয়ে গেলেও দীপ্তিমান বাবু কিন্তু বিষয়টা খুব একটা ভালো মনে মেনে নিলেন না। তিনি সত্যব্রত বাবুকে বললেন, দেখো সত্য, আজকের দিনে দাঁড়িয়ে কেউ এসব তন্ত্রে মন্ত্রে বিশ্বাস করে না। শহরের এত বড় বড় ডাক্তারেরা যেটা পারছে না, সেটা কিনা একটা তান্ত্রিক করে দেখাবে। এসব আমি মোটেই বিশ্বাস করি না। আমি দরকার হলে আমার মেয়েকে নিয়ে বাইরে চলে যাব, সেখানে গিয়ে ওর চিকিৎসা করিয়ে আমি ওকে ফেরত নিয়ে আসবো। তবুও এসব ভণ্ড তান্ত্রিকের উপর আমি বিশ্বাস করতে পারবো না। সত্যব্রত বাবু বন্ধুর এই কথায় বেশ অস্বস্তিতে পড়ে গেলেন, কারণ তিনি আমাকে এই বাড়িতে নিয়ে এসেছেন। তিনি আমাকে আলাদা করে ডেকে বললেন, পিয়া মায়ের জন্য আমারও মনটা খুব একটা ভালো নেই ঠাকুরমশাই।
ঠাকুরমশাই, আমার বন্ধুর আচরণে আমি খুবই লজ্জিত। দয়া করে কিছু মনে করবেন না। আসলে আমি বুঝতে পারিনি যে দীপ্ত বিষয়টাকে ভালোভাবে মেনে নিতে পারবে না। না না সত্যব্রতবাবু, আপনি এইভাবে বলবেন না। আপনি তো বন্ধুর উপকারই করতে চেয়েছিলেন, কিন্তু আপনার বন্ধু যদি বিষয়টা না বোঝেন তাহলে আপনারই বা কী করার আছে বলুন তো। চলুন, আমরা বরং এখন বাড়ি ফিরে যাই। হ্যাঁ ঠাকুরমশাই, সেটাই ভালো হবে। আমি সত্যব্রত বাবুর সঙ্গে আবার গ্রামে ফিরে এলাম। আমার ফিরে আসার সময় যদিও দীপ্তিমান বাবু বলেছিলেন যে আজকের রাতটা ওনাদের বাড়িতে থেকে পরের দিন সকালে বাড়ি ফিরে আসতে, কিন্তু আমরা তা আর করিনি। ওই রকমভাবে অপমানিত হওয়ার পর হয়তো আর কেউই সেখানে থাকতে সম্মত হতেন না। ভেবেছিলাম পরের দিন ভোরে আমি এই বাড়ি থেকে বেরিয়ে পড়ব, কিন্তু জগৎ জননী মহামায়ার ইচ্ছা যে অন্যরকম ছিল সেই কথা আমি বুঝতে পারিনি। সেদিন মধ্যরাত থেকে দুর্যোগ শুরু হলো। মুষলধারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, আর তার সঙ্গে পাল্লা দিয়ে ঝড়ের দাপট। মনে হচ্ছিল যেন আজ রাতেই পুরো পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। সেই দুর্যোগ কিন্তু পরের দিনও থামল না। অগত্যা আমার আর সেই দিন বাড়ি ফেরা হলো না। রয়ে গেলাম সত্যব্রত বাবুদের বাড়িতেই। সেই দিন দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর আমি আর সত্যব্রত বাবু বাড়ির বারান্দায় বসে দীপ্তিমান বাবুদের সম্পর্কে কিছু কথাবার্তা বলছি। বাইরে তখন বৃষ্টির দাপট কিছুটা হলেও কমেছে। ঠিক এমন সময় ছাতা মাথায় দিয়ে হন্তদন্ত হয়ে সেখানে এসে উপস্থিত হলেন দীপ্তিমান বাবু। তাকে এইভাবে এই দুর্যোগের মধ্যে এখানে আসতে দেখে আমরা কিন্তু যার পর নাই অবাক হয়ে গেলাম। বন্ধুকে আসতে দেখেই সত্যব্রতবাবু বললেন, এ কি রে দীপ্ত, তুই এখানে? তাও আবার এই দুর্যোগের মধ্যে? আয় আয়, তাড়াতাড়ি ভেতরে আয়। এ বাবা, ভালোই ভিজে গেছিস দেখছি। আগে ঘরে গিয়ে এই ভিজে পোশাকগুলো বদলে নিবি চল। দীপ্তিমান বাবু কোনো কথা না বলে কেবলই মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইলেন। সত্যব্রতবাবু বললেন, ওসব কথা বলে যা দীপ্ত, আমি জানি তোর এখন মাথা ঠিক নেই। পিয়ামাকে নিয়ে তুই আর সোনালি খুবই দুশ্চিন্তায় আছিস। আসলে আমার মনে হয়েছিল যে এত বড় বড় ডাক্তাররাও যখন পিয়ামাকে সুস্থ করতে পারল না, তখন এই ঠাকুরমশাইকে নিয়ে গেলে উনি হয়তো ওকে দেখে কিছু বিধান দিতে পারেন। আমি মানছি এখনকার দিনে বেশিরভাগ তান্ত্রিকরাই ভণ্ড হয়, কিন্তু তুই বিশ্বাস কর দীপ্ত, এই ঠাকুরমশাইকে দেখে কিন্তু আমার একেবারেই তা মনে হয়নি। তাই আমি নিজে থেকেই ওনাকে তোদের বাড়ি নিয়ে গিয়েছিলাম। কিন্তু সত্য, তোদেরকে যে আরও একবার আমার বাড়িতে যেতে হবে রে। কেন রে দীপ্ত, কিছু হয়েছে নাকি? হ্যাঁ রে সত্য, গতকাল রাতে পিয়া আবারও বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে গিয়েছিল, আর আমরা কেউ সেটা টেরই পাইনি। সোনালি তোর পাশেই শুয়েছিল, কিন্তু ও কিছু বুঝতে পারেনি। ঘুমের মধ্যে পাশ ফিরতে গিয়ে সোনালি বুঝতে পারে যে পিয়া ওর পাশে নেই। তখনই ওর চোখ পড়ে দরজার দিকে, আর ও দেখে দরজার পাল্লা দুটো হাট করে খোলা। তখনই ও এসে আমাকে ডাকে। দুজনে মিলে সারা বাড়ি আমরা ওকে খুঁজতে থাকি, কিন্তু কোথাও ওকে খুঁজে পায় না। তারপর আমরা বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় এসে পাগলের মতো খুঁজতে থাকি ওকে, কিন্তু কিন্তু কোথাও ওর চিহ্ন মাত্র দেখতে পায় না। সোনালি খুব ভেঙে পড়ে আর বারবার আমাকে দোষারোপ করতে থাকে যে আমার জন্য নাকি আজ ওর মেয়েটা হারিয়ে গেছে। কারণ গতকাল আমি তোদের ওভাবে অপমান করে আমাদের বাড়ি থেকে ফিরে আসতে বাধ্য করেছিলাম না। কিন্তু পিয়ামাকে তোরা কি খুঁজে পেয়েছিস? হ্যাঁ রে, আজ ভোরবেলা আমাদের পাড়ারই একজন বৃদ্ধ ওকে বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছে। উনি প্রতিদিন ভোরে হাঁটতে বের হন, আজও বেরিয়েছিলেন, আর তখনই খোলা মাঠে পিয়াকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখেন। উনি পিয়াকে খুব ভালোভাবেই চেনেন, পিয়া ওকে দাদু বলেই ডাকে। তিনি লোকজন জড়ো করেন, তারাই পিয়ার চোখে মুখে জল ছিটিয়ে ওর জ্ঞান ফেরায়। তারপর সেই বৃদ্ধ ভদ্রলোক ওকে বাড়িতে ফিরিয়ে দিয়ে যান। তোদেরকে আরও একবার আমাদের বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি রে সত্য।
এইটুকু বলার পর দীপ্তিমান বাবু আমার দিকে তাকিয়ে হাত জোড় করে বললেন, ঠাকুরমশাই, গতকালের ঘটনার জন্য আমি খুবই লজ্জিত। জানি আমার অপরাধের ক্ষমা হয় না, তবুও যদি একটিবার আমার মেয়েটার মুখের দিকে তাকিয়ে আমাদের বাড়িতে যান, তাহলে আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো ঠাকুরমশাই। আপনি এইভাবে বলবেন না দীপ্তিমান বাবু। আমি অবশ্যই আপনার বাড়িতে যাব, আর আপনাকে এইটুকু আশ্বাস দিতে পারি যে আপনার মেয়েকে আমি আবার আগের মতো সুস্থ স্বাভাবিক করেই তারপরে আপনার কাছে ফিরিয়ে দেব। আপনি শুধু আমার উপরে একটু ভরসা রাখুন দীপ্তিমান বাবু। কিন্তু আজ তো আর বেরোনো সম্ভব নয় দীপ্তিমান বাবু, কাল সকালে না হয়। তুই এত চিন্তা করিস না দীপ্ত। ঠাকুর মশাই যখন একবার বলেছেন, উনি তোর মেয়েকে নিশ্চয়ই সুস্থ করে দেবেন। তুই আগে ভেতরে চল তো। কখন থেকেই ভিজে পোশাক পরে এখানে দাঁড়িয়ে আছিস? এবার তো তুই কিছু একটা বাঁধাবি দেখছি। আমার কথা শেষ হবার আগেই সত্যব্রতবাবু বললেন। প্রায় 10 মিনিট পরে দীপ্তিমান বাবু আর সত্যব্রতবাবু ফিরে এলেন। তিনজনে বারান্দায় বসে আমরা পিয়াসাকে নিয়ে আলাপ আলোচনা করতে লাগলাম। আমি দীপ্তিমান বাবুকে জিজ্ঞেস করলাম, আচ্ছা দীপ্তিমান বাবু, আপনার কন্যার এমন অবস্থা ঠিক কবে থেকে হলো সেটা আমাকে বলতে পারবেন? দীপ্তিমান বাবু কয়েক মুহূর্ত ভেবে নিয়ে বললেন, দেখুন ঠাকুরমশাই, আমার তো তারিখটা ঠিক মনে নেই, কিন্তু এটুকু নিশ্চিত যে পলাশপুর থেকে ফিরে আসার পর থেকেই ওর এমনটা হয়েছে। আসলে এমনিতে ওর পড়াশোনা আর আমার অফিসের কাজের চাপে যেমন কোথাও একটা যাওয়াও হয় না, তাই আমরা ঠিক করেছিলাম যে অফিস থেকে ছুটি নিয়ে কয়েকটা দিন ওর মায়ের পিসিমার বাড়ি থেকে ঘুরে আসব। উনি অনেকবারই ওনাদের গ্রামে যেতে বলেছিলেন, কিন্তু কোনোদিনই আর আমাদের যাওয়া হয়ে ওঠেনি। তাই এবারে গিয়েছিলাম, কিন্তু ওখান থেকে ফিরে এসে যে মেয়েটার এমন অবস্থা হবে সেটা তো আমরা দুঃস্বপ্নেও কোনো দিন কল্পনা করতে পারিনি। বেশ, যদিও বা উনি স্বীকার করলেন যে এই সব বিষয়ে ওনার কোনো বিশ্বাসই ছিল না এবং আজও নেই, কিন্তু তবুও উনি আমাকে কিছু একটা বলতে চাইলেন। আমি ওনাকে ভরসা দিয়ে বললাম, নিশ্চয়ই দীপ্তিমান বাবু, বলুন। আপনার মেয়ের শরীরের এই অবস্থার পেছনে যদি কোনো কারণ থাকে, আপনার যদি মনে হয় বিন্দু বিসর্গ, তাহলে সেটা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। কোনো কিছুই আমার থেকে আড়াল করবেন না। এইবারে দীপ্তিমান বাবু বলতে শুরু করলেন, ঠাকুরমশাই, আমার মেয়ের আচরণে যখন এমন অস্বাভাবিকতা লক্ষ্য করা যাচ্ছিল, তখন আমরা অনেকবার ওকে জিজ্ঞাসা করি যে কিসের কি হয়েছে, কিন্তু ও কোনো উত্তর দেয়নি। এমনকি ও কেন রাত্রিবেলা বাইরে চলে যায় তারও কোনো সদুত্তর আমরা পাইনি। ওর নাকি সেই সময়কার কোনো কথাই মনে থাকে না। কিন্তু কয়েকদিন আগে পিয়াসা ওর মাকে কিছু একটা কথা বলছিল। আমার মনে হয় সেই কথাগুলো এখন আপনারও জানা দরকার। তাই আমি আপনাকে সেই কথাগুলো বলতে চাই ঠাকুরমশাই। নিশ্চয়ই বলুন, আমি সব শুনব। একদিন অফিস থেকে ফেরার পরে সোনালি আমাকে বলল যে পিয়াসা নাকি ওকে বলেছে যে আমরা যখন পলাশপুরে ছিলাম তখন নাকি একদিন বিকালবেলায় আমার শালার সাথে ঘুরতে বেরিয়ে কাছেই একটা কালী মন্দিরে ওরা চলে গিয়েছিল। সেখানকার তান্ত্রিক পুরোহিত ওর কপালে মায়ের আশীর্বাদী সিঁদুরের একটা তিলক পরিয়ে দিয়েছিল। পরের দিনই আমরা ওখান থেকে বাড়ি ফিরে চলে এসেছি। আর আসার পর থেকেই পিয়া রাত্রে ঘুমের ভিতরে স্বপ্নে এমন কিছু জায়গা এবং মানুষজনকে দেখতে পায় যাদেরকে ওর খুব চেনা পরিচিত বলে মনে হয়, যেন ওর খুব কাছেরই কেউ, অথচ ও সেই সব মানুষদের কোনোদিন দেখেইনি, এমনকি সেই জায়গাতেও ও কোনো দিনও যায়নি। মেয়ের মুখ থেকে এমন অদ্ভুত ধরনের কথা শুনে সোনালিও প্রথমটা খুব অবাকই হয়েছিল, কিন্তু আমি হাসতে হাসতে বলেছিলাম, সোনালি, সত্যি তুমিও না? ও বলল, আর তুমি সব বিশ্বাস করে নিলে? তুমিও দেখছি দিন দিন ওর মতোই ছোট হয়ে যাচ্ছ। যাও তো, যাও মেয়ের কাছে যাও,
দেখো মা আমার কি করছে। সব শুনে আমার মনে হয়েছিল যে সেদিন হয়তো সোনালী দেবী দীপ্তিমান বাবুকে যা যা বলেছিলেন তার সবটাই সত্যি, কিন্তু এই কথা আমি মুখ ফুটে কাউকে বললাম না। রমাচরণ এসে আমাদের তিনজনকে চা দিয়ে গেল। এরপরে আরো কিছুক্ষণ আমরা কথাবার্তা বলে ঘরে চলে গেলাম। একটা ব্যাপার আমি লক্ষ্য করলাম, দীপ্তিমান বাবু এই বাড়িতে আসার পর থেকে কিন্তু আর একবারের জন্যও ঝড় বা বৃষ্টি কিছুই হয়নি। পরের দিন আমরা ভোর হওয়ার আগেই তিনজনে মিলে বেরিয়ে পড়লাম। আমাদের গন্তব্য কলকাতায় দীপ্তিমান বাবুদের বাড়ি। এইবার কিন্তু সেই বাড়িতে আমাদের আপ্যায়নে বিন্দু মাত্র ঘাটতি রইল না। আমরা হাত মুখ ধুয়ে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর আমি দীপ্তিমান বাবুকে বললাম, দীপ্তিমান বাবু, এবারে আমি আপনার মেয়ের সঙ্গে একবার দেখা করতে চাই। নিশ্চয়ই ঠাকুরমশাই, চলুন, আমি আপনাকে পিয়াসার ঘরে নিয়ে যাচ্ছি। এরপরে দীপ্তিমান বাবুর দোতলা একটি ঘরে আমাকে নিয়ে গেলেন। আমাদের সঙ্গে সত্যব্রত বাবু এসেছিলেন। ঘরে প্রবেশ করেই আমি দেখলাম সেখানে বিছানার উপরে জড়োসড়ো হয়ে বসে রয়েছে একটি বছর 15-16 কিশোরী, আর তার পাশে বসে রয়েছেন সোনালী দেবী। আমাকে দেখে মাথায় ঘোমটা দিয়ে সামনে এসেই আমার পা ছুঁয়ে প্রণাম করলেন তিনি। বললেন, আসুন আসুন ঠাকুরমশাই, আপনি যে সত্যি আবার এ বাড়িতে আসবেন এ কথা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। মা পিয়া, দেখো মা কারা এসেছেন। বাবার ডাকে পিয়াসা মুখ তুলে আমার দিকে তাকালো। ভারী মিষ্টি তার মুখখানা, লাল আপেলের মতো যেন তার গাত্রবর্ণ, কিন্তু বর্তমানে সেই উজ্জ্বলতা কিছুটা ম্লান হয়েছে। দীপ্তিমান বাবু বললেন, পিয়া মা, তুমি তোমার সব সমস্যার কথা ঠাকুরমশাইকে খুলে বলো, উনি সব ঠিক করে দেবেন। আমি এগিয়ে গিয়ে তার পাশে বিছানার ওপর বসলাম। তারপর শান্ত কণ্ঠে তাকে জিজ্ঞাসা করলাম, মা পিয়াসা, বলো বলো তোমার কি সমস্যা। এইবারে পিয়াসা আমার দিক থেকে চোখ সরিয়ে নিয়ে ধীরে ধীরে বলতে শুরু করলো, ঠাকুরমশাই, রোজ রাতে না আমি কিছু অদ্ভুত স্বপ্ন দেখি। একটা বিরাট বড় বাড়ি, তার ভেতরে কত লোকজন, সবাই নিজেদের কাজে ব্যস্ত। আমার মনে হয় সেই সব লোকগুলোকে আমি অনেক দিন ধরে চিনি। তারা আমার খুব কাছের মানুষ, আমার আপনজন, অথচ তাদের তো আমি কোনোদিন দেখিনি। আর সবার মাঝখানে একটা মেয়েকে আমি দেখতে পাই। জানেন ঠাকুরমশাই, মনে হয় তার যেন নতুন বিয়ে হয়েছে, কিন্তু তার মুখটা আমি কোনোদিন দেখতে পাইনি। আমার মনে হয় তারা সবাই যেন আমাকে ডাকছে, কিন্তু অন্য কোনো নামে। কি নামে মা পিয়াসা, সেটা কি তোমার মনে আছে? হ্যাঁ, মনে আছে ঠাকুরমশাই। ওরা সবাই আমাকে মণিদীপা বলে ডাকে। ঠিক আছে মা, তুমি এখন একটু বিশ্রাম নাও, আমরা আসি। তোমার সাথে আবার পরে কথা বলবো। পিয়াসা ঘাড় নেড়ে সম্মতি জানালো। আমি দীপ্তিমান বাবু আর সত্যব্রত বাবুকে নিয়ে পিয়াসার ঘর থেকে বেরিয়ে এলাম। দীপ্তিমান বাবু আমাকে জিজ্ঞাসা করলেন, কিছু বুঝতে পারলেন ঠাকুরমশাই? হ্যাঁ, কিছুটা তো পেরেছি দীপ্তিমান বাবু। পেরেছেন? পেরেছেন? কি হয়েছে আমার মেয়েটা ঠাকুরমশাই? ও ও কি কোনো মানসিক রোগে আক্রান্ত? না দীপ্তিমান বাবু, আপনার মেয়ের কোনো রকম রোগ হয়নি। তাহলে আপনার মেয়ে স্বপ্নে যা যা দেখছে সেগুলো সবই সত্যি। সত্যি? এ আপনি কি বলছেন ঠাকুরমশাই? আমি ঠিকই বলছি দীপ্তিমান বাবু। আসলে আপনার মেয়ের পূর্বজন্মের কথা মনে পড়ছে। পূর্বজন্ম? এরকমটা আবার কখনো হয় নাকি ঠাকুরমশাই? হয় দীপ্তিমান বাবু, সব হয়। তাহলে এর থেকে মুক্তির পথ কি ঠাকুরমশাই? এরকমটা বেশি দিন চলতে থাকলে
আমার মেয়েটার যে কি অবস্থা হবে তা হয়তো একমাত্র ঈশ্বরই জানেন। আপনি দুশ্চিন্তা করবেন না দীপ্তিমানবাবু। আমি যখন এখানে একবার এসে পড়েছি তখন আপনার মেয়েকে আমি সুস্থ করে তবেই এখান থেকে ফিরব। তবে তার আগে আমাকে জানতে হবে যে আপনার মেয়ে কি জাতিস্বর, নাকি ওকে জোর করে মনে করানো হচ্ছে। জোর করে মনে করানো হচ্ছে মানে? এই এই বিষয়টা আমি তো ঠিক বুঝলাম না ঠাকুর মশাই। মানেটা হলো, এমন কেউ থাকতে পারে যে আপনার মেয়েকে জোর করে তার পূর্বজন্মের কথা মনে করাতে চাইছে। এসব আপনি কি বলছেন ঠাকুর মশাই? এমন কথা তো আমি আজ প্রথমবার শুনলাম। দীপ্তিমানবাবু, এই পৃথিবীতে এমন অনেক কিছুই হয় যা আমরা কখনো কল্পনাও করতে পারি না। তাহলে এখন উপায় ঠাকুর মশাই? আগামীকাল শনিবার, সেই দিনই আমি আমার কাজ শুরু করব দীপ্তিমানবাবু। আচ্ছা, এখানকার কাছাকাছির মধ্যে শ্মশানটা কোথায়? এই তো ঠাকুর মশাই, এখান থেকে শ্মশান বাসে ওই মিনিট 20 পথ। বেশ বেশ, তবে কাল রাত ঠিক 9টার সময় আমরা বাড়ি থেকে বেরোব। ঠিক আছে ঠাকুর মশাই। আর হ্যাঁ দীপ্তিমানবাবু, আরেকটা কথা, আপনার মেয়েকে কিন্তু স্নান করিয়ে নতুন লাল পাড় সাদা শাড়ি পরিয়ে নিয়ে যেতে হবে। ঠিক আছে ঠাকুর মশাই, আপনি যেমনটা বলবেন আমি তেমনটাই করব। এবার চলুন, আপনারা রাতের আহার করে শুয়ে পড়বেন। আচ্ছা বেশ। ওই বাড়িতেই একতলার একটি ঘরে আমার আর সত্যব্রত বাবুর থাকার ব্যবস্থা করা হয়েছিল। ঘরটা বেশ বড়। ঘরের ভেতরে খাটের ওপরে পরিপাটি করে বিছানা পাতা, চাদর বালিশ, কোনো কিছুরই অভাব নেই। আমরা খাওয়া দাওয়া সেরে দুজনে শুয়ে পড়লাম। তবে শুয়ে পড়ার আগে আমি আমার বানানো একটি মাদুলি দীপ্তিমান বাবুকে দিয়ে বলেছিলাম ওটা পিয়াসার হাতে বেঁধে দিতে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আমি আমার নিত্য পূজা এবং প্রাণায়াম সেরে নিলাম। কিছুক্ষণ পর দীপ্তিমান বাবু এসে আমাদের ঘরে ঢুকলেন। এসেই আমার পায়ে লুটিয়ে পড়লেন। আমি বললাম, আরে আরে, এ আপনি কি করছেন দীপ্তিমান বাবু? আমার পা ছাড়ুন। দীপ্তিমান বাবু অনুশোচনার সুরে বললেন, ঠাকুর মশাই, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি আপনার ক্ষমতাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিলাম, কিন্তু আপনি যে কত বড় মাপের একজন সাধক তা আমি বুঝতে পারিনি ঠাকুর মশাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনি তো আগে উঠুন, তারপর এখানে শান্ত হয়ে বসে আমাকে সব কথা খুলে বলুন তো। এই বলে আমি তাকে তুলে ধরে দাঁড় করিয়ে দিলাম। তারপর দেওয়ালের অপর প্রান্ত থেকে একটা চেয়ার এগিয়ে দিয়ে তাকে বললাম, আপনি এখানে আগে একটু শান্ত হয়ে বসুন তো দীপ্তিমান বাবু। দীপ্তিমান বাবু বসলেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা এবার বলুন তো, আপনি এরকমটা কেন করছিলেন? গলার স্বর নামিয়ে দীপ্তিমান বাবু বললেন, ঠাকুর মশাই, কালকে মেয়েটা আমার সারা রাত নিশ্চিন্তে ঘুমিয়েছে। বাইরে বেরোনো তো দূরের কথা, একবারের জন্য ওঠেনি। সবই আপনার দয়াই ঠাকুর মশাই। এইভাবে বলে আমাকে লজ্জা দেবেন না দীপ্তিমান বাবু। আমি কেউ নই, আমি কিছু করিও নি। ওপরওয়ালা আমাকে দিয়ে যা করিয়েছেন আমি শুধুমাত্র সেইটাই করেছি। আপনি এখন ঘরে যান দীপ্তিমান বাবু, আমার কিছু কাজ আছে, আমি সেগুলো সেরে নিই। ঠিক আছে ঠাকুর মশাই, তাহলে আমি এখন আসি। সোনালি আপনাদের জন্য জলখাবারের ব্যবস্থা করেছে, এক্ষুনি এলো বলে। বেশ বেশ, তবে দীপ্তিমান বাবু, আমার জন্য দুপুরে বা রাতে কোনো আহারের ব্যবস্থা করবেন না। জলখাবার খেয়ে স্নান সেরে নেব, তারপর কিন্তু আর কোনো আহার আমি গ্রহণ করব না। ঠিক আছে ঠাকুর মশাই। দীপ্তিমান বাবু চলে গেলেন। এরপর জলখাবার খেয়ে আমি আমার কয়েকটা প্রয়োজনীয় কাজ সেরে নিলাম। তারপরে অপেক্ষা করতে লাগলাম রাত হবার জন্য। সেই দিন ঠিক রাত 9টার সময় আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম শ্মশানের উদ্দেশ্যে। বেরোনোর আগে আমি কিছু প্রয়োজনীয় জিনিসও সঙ্গে নিয়ে নিয়েছিলাম। বড় রাস্তায় এসে বাস পেতে খুব একটা বেশি সময় লাগলো না। মিনিট 10 দাঁড়াতেই বাস চলে এলো। আমরা যখন শ্মশানে এসে পৌঁছালাম তখন প্রায় 10টা বাজতে যায়। শ্মশানে প্রবেশ করে
আমি একটি নির্দিষ্ট স্থান বেছে নিলাম। তারপরে সেখানে আসন পেতে বসলাম, আর অপর একটি আসন পাতলাম আমার ঠিক মুখোমুখি। পিয়াসাকে সেইখানে বসতে বললাম। পিয়াসা বসল। আমি কিছু বিশেষ মন্ত্র উচ্চারণ করে পিয়াসার কপালে মায়ের আশীর্বাদী সিঁদুরের তিলক পরিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে ওর সমস্ত শরীরটা কাঁপতে লাগলো। কাছেই দাঁড়িয়ে এইসব দৃশ্য দেখছিলেন দীপ্তিমান বাবু, সোনালী দেবী এবং সত্যব্রত বাবু। সোনালী দেবী দৌড়ে মেয়ের কাছে আসতে যাচ্ছিলেন, কিন্তু আমি তাকে বাধা দিয়ে বললাম, দাঁড়ান মা, দাঁড়ান, পিয়াসার কাছে আসবেন না। কিন্তু বাবা, মেয়েটা যে... যদি মেয়ের ভালো চান তাহলে আমাকে আমার কাজটা করতে দিন। তার মুখের কথা শেষ হবার আগেই পিয়াসা বলতে শুরু করল। শিমুলডিহি গ্রামের চক্রবর্তী বামুনের একমাত্র মেয়ে ছিলাম আমি, মণিদীপা। আদর করে সবাই আমাকে মণি বলে ডাকত। গ্রামেরই পাঠশালায় পড়াশোনা করতাম। শান্ত শিষ্ট ভদ্র মেয়ে বলে গ্রামের সবাই আমাকে কত ভালোবাসতো। বেশ আনন্দেই কেটে গেল আমার ছোটবেলাটা। ধীরে ধীরে কৈশোর পেরিয়ে যৌবনে পদার্পণ করলাম। সেই সময় হঠাৎ একদিন কলকাতা থেকে সুবীর চ্যাটার্জি তার বন্ধুদের নিয়ে আমাদের গ্রামে আসেন ছুটি কাটাতে। একদিন ফুলিদের বাড়ি থেকে ফেরার পথে আমার দেখা হয়ে যায় তার সাথে। আর প্রথম দেখাতেই আমাকে ভালো লেগে যায় তার। আমারও যে লাগেনি তা নয়, শুধু আমি কেন, যে মেয়ে তাকে একটিবার দেখবে তার হৃদয়ের দর্পণে চিরকাল সে ছবি ভেসে উঠবে। কোনো পুরুষের রূপের মাধুর্য যে এমন মনোমুগ্ধকর হতে পারে, তাকে না দেখলে হয়তো চিরকাল অজানাই থেকে যেত আমার। এরপর একদিন বাড়ি ফিরে গিয়ে তিনি নিজের বাবা মাকে সঙ্গে নিয়ে আমাদের বাড়িতে আসেন বিয়ের কথা বলার জন্য। আমাকে দেখে ওর বাবা মায়ের বেশ পছন্দ হয়ে যায়, কিন্তু আমার বাবা যে গরিব, তবুও মানুষটা যথাসাধ্য চেষ্টা করেছিল ওদের দাবি পূরণ করার। কিন্তু শেষ পর্যন্ত ওই বরপণের টাকাটা দিতে ব্যর্থ হয়। তবে বাবা কথা দিয়েছিল 6 মাসের মধ্যে যেমন করে হোক টাকাটা দিয়ে দেবে। বাবার কথা মেনে নিয়ে ওনারাও এ বিষয়ে আর কোনো আপত্তি করেননি। আমাদের বেশ ভালোভাবে বিয়েটা হয়ে যায়। কলকাতায় শ্বশুর বাড়িতে এসে নিজের গুণে সকলের মন জয় করতে আমারও খুব বেশি সময় লাগেনি। আমার স্বামী মানুষ হিসেবে ছিলেন দেবতুল্য। 2 মাস ধরে খুব সুখে শান্তিতে আমাদের কেটে গেল। এর কিছুদিন পর থেকেই আমার শাশুড়ি মা সেই টাকাটার জন্য আমাকে চাপ দিতে শুরু করেন। বিষয়টা বাবাকে জানালে বাবা গ্রামের জমি জায়গা বিক্রি করে অনেক কষ্টে কিছু টাকা আমার শ্বশুর মশাইয়ের হাতে তুলে দেয়। বলে বাকি টাকাটা দিতে একটু সময় লাগবে। এই নিয়ে আমার শ্বশুর শাশুড়ি মাঝে মাঝে আমাকে নানান কথা শোনাতেন। আর এইভাবেই 1 বছর কেটে গেল। তারপর আমাদের সংসারে প্রবেশ করলো এক অন্য অশান্তি। আমার শ্বশুর শাশুড়ি নিজেদের বংশধরের মুখ দেখার জন্য আমাকে চাপ দিতে থাকলো। একদিন শাশুড়ি মা আমাকে বললেন, এই জন্মে বোধহয় আর নাতি নাতনির মুখ দেখার সৌভাগ্য আমাদের হবে না। কি কুক্ষণেই যে মেয়েটাকে আমাদের সবুর বউ করে বাড়িতে এনেছিলাম কে জানে। বাবাটা তো চিটিংবাজ, আর বাকি টাকাটা দেবে বলেও দিলে না। আর এখন মেয়েকে দেখো, ছোট লোকের বাড়ি থেকে মেয়ে আনলে এমনই হয়। সবই আমাদের পোড়া কপাল গো, সবই আমাদের পোড়া কপাল। আমি তো তোমাকে তখনই বলেছিলাম ওই বাড়ির মেয়েকে আমাদের একমাত্র সন্তানের বউ হিসেবে মেনে নিও না। তুমিই তো... কি করতাম, কি করতাম তা তুমি বলো। সবু তো এই মেয়েটাকে ছাড়া আর অন্য কাউকে বিয়ে করবে না বলে জেদ করেছিল। কি করারই বা ছিল আমার।
আমি মুখ বুজে এসব কথা শুনতাম আর চোখের জল ফেলতাম, কিন্তু এসব কথা আমি নিজের স্বামীকেও কোনোদিন জানতে দিইনি, কারণ ওর জীবনে তো মানসিক যন্ত্রণা কম ছিল না। বিয়ের কিছুদিন বাদেই আমি জানতে পেরেছিলাম আমার স্বামী সন্তানের জন্ম দিতে অক্ষম, কিন্তু নিজের স্বামীর মান রক্ষার্থে এই কথাগুলো আমি কোনোদিন কাউকে বলিনি। একবার আমার স্বামী ব্যবসার জন্য সপ্তাহ দুয়েকের জন্য বাইরে যান, আমাকেও সঙ্গে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু বাড়িতে বয়স্ক শ্বশুর শাশুড়িকে একা রেখে আমার যেতে মন সায় দেয়নি। ওনার অনুপস্থিতিতে আমার উপরে অত্যাচার চরম পর্যায়ে পৌঁছলো। একদিন তো আমার শাশুড়ি মা আমার গায়ে হাত পর্যন্ত তুললেন। মাঝে মাঝে মনে হতো সবকিছু ছেড়ে গ্রামে ফিরে যাই, কিন্তু পরক্ষণেই ভাবতাম কত কষ্ট করে জমি জায়গা বিক্রি করে ধার দেনা করে বাবা আমার বিয়ে দিয়েছে, কিভাবে আমি আবার ওই বাড়িতে গিয়ে উঠবো। আর তাছাড়া গ্রামের লোকেরাই বা কি ভাববে। এমনিতেই আমার শ্বশুরবাড়ির লোকেদের ওরা অতি ভালো মানুষ বলেই জানতো, সম্মানও করতো খুব। সব কথা জানাজানি হলে উল্টে যে আমাকেই ওরা দোষারোপ করবে, বলবে আমি ওদের সাথে মানিয়ে নিতে পারিনি। আসলে এই সমাজটা কেবল মেয়েদের দোষী দেখে, তাই না? আর অন্যদিকে আমার স্বামী, তিনি সত্যি আমাকে খুব ভালোবাসতেন, তার থেকে আমি দূরে দূরে থাকবো কিভাবে? তাই মনের বেদনা মনেই চেপে রেখে এই বাড়িতেই পড়ে রইলাম। কিন্তু ধীরে ধীরে আমার ওপর শারীরিক এবং মানসিক নির্যাতন ক্রমশ বেড়েই চলল। একদিন ওনারা আমাকে বাজা অপমান দিয়ে বাড়ি থেকে বের করে দিলেন। আমার নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছিল, বড্ড অসহায়। রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ দেখা হয়ে গেল গ্রামের এক কাকুর সাথে। ওনাকে সব কথা খুলে বললাম। উনি আমাকে তারপর এই গ্রামে নিয়ে এলেন। এদিকে আমার কাছ থেকে সব কথা শুনে আমার বাবা মা তো খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ল। ওরা আমার স্বামীকে সব কথা জানাতে চাইলে আমি বাধা দিলাম। তারপর থেকে আমি মা বাবার কাছেই রয়ে গেছি। ভেবেছিলাম আমার স্বামী ফিরে এসে সব কথা জেনে আমাকে বোধহয় ফিরিয়ে নিয়ে যাবেন। সেসব কিছু তো হলোই না। এদিকে বাবার শরীরটাও খুব একটা ভালো যাচ্ছিল না। মা আড়ালে চোখের জল ফেলে বড় করে আমার বিয়ে দিতে গিয়ে, তার জন্যই তো আজকে তারা নিঃস্ব। আমার সব কিছুর জন্য নিজেকেই বারবার দায়ী বলে মনে হচ্ছিল। সেদিন যদি বিয়েটা না করতে চাইতাম তাহলে হয়তো আজ আর এই দিনগুলো দেখতে হতো না। নিজের প্রতি রাগে দুঃখে অভিমানে শেষ পর্যন্ত আমি নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্তটাই নিতে বাধ্য হলাম। এই পর্যন্ত বলে পিয়াসা ফুপিয়ে কেঁদে উঠল। আমি আমার ঝুলি থেকে একটি মা কালীর আশীর্বাদী ফুল বের করে পিয়াসার কপালে স্পর্শ করলাম। ওর শরীরটা আবার কাঁপতে লাগল। পরক্ষণেই সে জ্ঞান হারিয়ে মাটিতে শুয়ে পড়ল। এতক্ষণ সবাই যেন মন্ত্রমুগ্ধের মতো ওর সব কথাগুলো শুনছিল। সোনালী দেবী দৌড়ে এসে মেয়ের চোখে মুখে জলের ঝাপটা দিলেন। পিয়াসার জ্ঞান ফিরল। সোনালী দেবী ওকে বুকে জড়িয়ে ধরলেন। দীপ্তিমান বাবু এসে মেয়ের মাথায় হাত বোলাতে লাগলেন। পূর্বজন্মের স্মৃতি ফিরে পেয়ে পিয়াসা শিমুলডিহি গ্রামে যাওয়ার জন্য উতলা হয়ে উঠল। ওর সেই বাবা মা আজ আর বেঁচে আছে কিনা, বা থাকলেও কি অবস্থায় আছে তাও জানে না, কিন্তু একটিবার ওই গ্রামেও যেতে চায়। শিমুলডিহি গ্রামটা পিয়াসার রাঙা দিদার বাড়ি পলাশপুর গ্রামের ঠিক পাশেই। বাবা মায়ের সাথে পিয়াসা শিমুলডিহি গ্রামে এলো। গ্রামের মাটিতে পা দিয়েই ওর দু চোখে জল ভরে উঠল।
হৃদয়ের স্মৃতিপটে ভেসে উঠতে লাগলো পূর্বজন্মের সব স্মৃতি। কাছেই একটা বুড়ো বটগাছ দেখতে পেয়ে সেই দিকে দৌড়ে গেল পিয়াসা। গাছটাকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কেঁদে উঠল। ওর বাবা মাও পাশে এসে দাঁড়ালেন। ও মাকে বলল, জানো মা, এই বট গাছটার তলায় আমি কত বসে খেলেছি জানো তুমি? হ্যাঁ, আমার মেয়ে পুতুলের বিয়ে দিয়েছি ফুলির ছেলে পুতুলের সাথে। কত মজা করতাম মা আমরা বন্ধুরা মিলে এখানে। সোনালী দেবী দেখলেন পিয়াসার মুখে ফুটে উঠেছে এক উজ্জ্বল হাসি, আর দু চোখ দিয়ে ঝরছে অবিশ্রান্ত বারিধারা। আরও কিছু দূর এগিয়ে যেতেই সামনে একটা পুকুর দেখে তার পাড়ে গিয়ে দাঁড়ালো পিয়াসা। পুকুরটা এখন কচুরিপানায় ভর্তি। দেখেই বোঝা যাচ্ছে যে পুকুরটার প্রতি মানুষের এখন আর ভালোবাসা বা যত্নের বড়ই অভাব। ওমা দেখো মা, দেখো, জানো মা, এই পুকুরটায় গ্রামের কত মানুষ স্নান করতো জানো? আমিও তো ছোটবেলায় বাবার সাথে কতবার পুকুরে নেমেছি। ওই দেখো মা, ওই যে ঘাটটা দেখছো, ওখানে বসে গ্রামের সব মহিলারা বাসন মাজতো, কাপড় কাচতো। হ্যাঁ গো, তখন তো পুকুরটা এমন ছিল না, কি সুন্দর টলটলে জল ছিল। আমিও মায়ের সঙ্গে কতবার এখানে এসেছি। কি হলো রে মা, এভাবে দাঁড়িয়ে পড়লি কেন? কোনো উত্তর দিল না পিয়াসা। মনে হলো যেন বাবার কথা ওর কানে প্রবেশ করেনি। দীপ্তিমান বাবু এবার মেয়ের কাঁধে হাত রেখে বললেন, কি রে মা, কি হলো? এইবারে যেন ডুকরে কেঁদে উঠল পিয়াসা। জানো বাবা, ঠিক এই জায়গায় ওর সাথে আমার প্রথম দেখা হয়েছিল। বড় ভালো মানুষ ছিল গো। আর ওই যে বাড়িটা দেখছো না বাবা, ওটা আমার ছোটবেলার সখী ফুলিদের বাড়ি। মহিলাটি তো অবাক হয়ে পিয়াসার দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে রইলেন। তারপরে বললেন, কে তুমি? তোমাকে তো আগে কখনো দেখিনি এই গ্রামে। তুমি আমার নাম জানলে কিভাবে? আমাকে চিনতে পারছিস না? আমি তো... কথাটা বলতে গিয়েও থমকে গেল পিয়াসা। তারপরে চলে এলো সেখান থেকে। তাছাড়া আর কি বা করার ছিল ওর? আজ তো ওকে কেউ চিনবে না, কেউ ছুটে এসে ওর গলা জড়িয়ে ধরে বলবে না, কি রে মণি, এতদিন কোথায় ছিলিস তুই? তোর মেয়ে পুতুল তো তোকে দেখতে না পেয়ে কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেললো। এইবারে সোনালী দেবী মেয়েকে জিজ্ঞেস করলেন, পিয়া, তোদের বাড়িটা কোথায়? ওই দিকে। আঙুল দিয়ে দেখালো পিয়াসা। তারপরে সেই দিকে এগোতে লাগলো। ওর পেছনে দীপ্তিমান বাবু আর সোনালী দেবী। একটা ছোট্ট টালির বাড়ির সামনে এসে পিয়াসা থামল। বাড়িটা জরাজীর্ণ। দেখে মনে হয় বাড়িটাতে এখন আর কেউ থাকে না। পিয়াসার চোখে জল। ও বাড়ির সদর দরজায় গিয়ে কড়া নাড়ল। প্রায় মিনিট 5 পরে একজন শীর্ণকায় বৃদ্ধ এসে দরজা খুললেন। বাবা বলেই পিয়াসা তাকে দু হাতে জড়িয়ে ধরল। বৃদ্ধ ব্যক্তিটি কিছুটা হকচকিয়ে গেলেন। তারপর অতি কষ্টে ধীরে ধীরে বললেন, আপনারা কারা? কোত্থেকে আসছেন? আমরা কলকাতা থেকে আসছি। আপনার সাথে কিছু বিশেষ দরকার ছিল, যদি একবার ভেতরে যাওয়া যায়। বৃদ্ধ প্রথমে একটু অবাক হলেন, তারপরে বললেন, আসুন আসুন। উঠোন পেরিয়ে সবাই একটা ঘরের ভিতরে প্রবেশ করল। অনেক দিনের পুরনো হওয়ায় দেওয়ালে বহু জায়গায় সিমেন্ট খসে গিয়ে ইটের গাঁথুনি দেখা যাচ্ছে। ঘরে পুরনো কয়েকটা আসবাবপত্র আর একধারে একটা ছোট্ট চৌকি। মা! হঠাৎ ঘরের দেওয়ালে টাঙানো একটা ছবির সামনে দৌড়ে গেল পিয়াসা। বৃদ্ধ অবাক হয়ে দেখছিল ওকে। দীপ্তিমান বাবু বললেন, আমাদের মেয়ের কাণ্ড দেখে আপনি হয়তো খুব অবাক হচ্ছেন। আসলে প্রথমে আমাদেরও একই অবস্থাই হয়েছিল, ঠিক আপনারই মতো। সব কথা শুনলে আপনি যেমন আরও অবাক হবেন, তেমনি খুশিও হবেন। এই যে মেয়েটিকে আপনি দেখছেন, ওর নাম পিয়াসা।
আমাদের একমাত্র সন্তান। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ও শুধু আমাদেরই নয়, আপনারও সন্তান, মণিদীপা। এইবারে দীপ্তিমান বাবু সব কথা তাকে খুলে বললেন। কথাগুলো শুনেই বৃদ্ধের মানে চক্রবর্তী ঠাকুরের মুখে এক অদ্ভুত হাসি ফুটে উঠল। হঠাৎ সবাইকে অবাক করে দিয়ে তিনি বলে উঠলেন, আমি জানতাম ও একদিন নিশ্চয়ই ফিরে আসবে। ওই পাপিষ্ঠগুলোকে শাস্তি দেওয়ার জন্য তো ওকে ফিরে আসতেই হতো। আয় আয় মনি, আয় আমার কাছে, আয় মা, আয় আয় আয়। পিয়াসাকে বুকে জড়িয়ে ধরে তিনি কান্নায় ভেঙে পড়লেন। বললেন, কেন আমাদের ছেড়ে চলে গিয়েছিলি রে মা? সেই চরম সিদ্ধান্তটা নেওয়ার আগে একবারের জন্যেও ভাবলি না তোর এই অসহায় বাবা মাটার কথা? এত স্বার্থপর তুই মা। তোর মা যে তোর দুঃখে কেঁদে কেঁদে অসুস্থ হয়ে চলে গেলেন, রয়ে গেলাম আমি এই একা একা বুড়ো একা। নিজের পূর্বজন্মের মায়ের মৃত্যুর কথা শুনে পিয়াসা অঝরে কাঁদতে লাগল। দীপ্তিমান বাবু আর সোনালী দেবী ওকে শান্ত করার চেষ্টা করলেন। জানিস মা, তুই চলে যাওয়ার পর তোর ঘরটা আমরা তালা বন্ধ করে রেখেছি। তোর মা যতদিন ছিলেন মাঝে মাঝে গিয়ে ঘরটা পরিষ্কার করে আসতেন। তারপর উনিও চলে গেলেন। এখন আর কেউ ওই ঘরে ঢোকে না। বাবা, আমি কি একবার ওই ঘরে যাব? এত বছর পরে মেয়ের মুখে বাবা ডাক শুনে চক্রবর্তী ঠাকুরের দু চোখ জলে ভরে উঠল, আর মুখে ফুটে উঠল এক প্রশান্তির হাসি। বললেন, হ্যাঁ মা, হ্যাঁ, নিশ্চয়ই যাবি। ও যে তোরই ঘর। নিজের হাতে তালা খুলে সেই ঘরে ঢুকল পিয়াসা। বহু বছর বন্ধ থাকার ফলে ঘরটায় বেশ ধুলো জমেছে, কিন্তু মণিদীপার জিনিসগুলো সব একই রকম আছে, ঠিক আগের মতোই। টেবিলের উপর থেকে দুটো মাটির পুতুল তুলে নিল সে। বেশ ধুলো জমেছে সেগুলোর উপর। নিজের হাতে সযত্নে সেগুলো পরিষ্কার করে ও মাকে বলল, ও মা দেখো, এইটা আমার ছেলে পুতুল গৌর, আর এইটা হলো হৈমবতী, ফুলের পুতুল। আমরা ওদের বিয়ে দিয়েছিলাম জানো তো মা, সবাই মিলে কত আনন্দ করেছিলাম। কথাগুলো বলতে বলতে ওর দু চোখ জলে ভরে উঠল। তারপর ও নিজের হাতে ঘরটা পরিষ্কার করল। সোনালী দেবীও মেয়েকে সাহায্য করলেন। চক্রবর্তী ঠাকুর বললেন, মারে, যে মানুষগুলোর জন্যে তোর জীবনটা ছারখার হয়ে গিয়েছিল তাদের তুই শাস্তি দিবি না? এই কথা শুনে পিয়াসার মুখটা কেমন যেন হয়ে গেল। চোখ দুটো টকটকে লাল হয়ে উঠল, আর মেয়েটা রাগে ফুঁসতে থাকল। দীপ্তিমান বাবু জিজ্ঞেস করলেন, কিরে মা, মা তোর কি হলো মা? তুই এরকম করছিস কেন? বিকৃত স্বরে উত্তর দিল পিয়াসা, আমি ওদের ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। যে শয়তানগুলোর জন্য আমাকে ওভাবে অকালে চলে যেতে হয়েছিল, তাদের কাউকে আমি ছাড়বো না। আমি সবাইকে শেষ করে দেব, সবাইকে শেষ করে দেব।
বলেই আবার ফুঁসতে লাগলো। এইবারে দীপ্তিমান বাবু মেয়ের সামনে গিয়ে তার দুই কাঁধ ধরে ঝাঁকিয়ে দিয়ে বললেন, কি রে পিয়া, পিয়া কি হয়েছে তোর? এইবার যেন পিয়াসা তার প্রকৃতস্থ অবস্থায় ফিরে এলো। অবাক হয়ে বাবার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে বাবা? তুমি আমাকে বকলে কেন? দীপ্তিমান বাবু নিজেকে সামলে নিয়ে বললেন, না রে মা, কিছু হয়নি মা। আমি বলতে চেয়েছিলাম যে তুই কি তোর বাবার কাছে কয়েকটা দিন থাকবি? সে তো আমার থাকতে খুব ইচ্ছে করছে গো, কিন্তু তোমাদের ছেড়েই বা থাকবো কি করে বলো তো? তাই বলছিলাম কি, যদি এই বাবাকে আমি আমাদের সঙ্গে কলকাতায় নিয়ে যাই তাহলে কেমন হবে? হ্যাঁ, একসাথে দুজন বাবার আদর খেতে পারবো। তাহলে তো খুবই ভালো হয় রে মা। চক্রবর্তী ঠাকুরের দিকে ফিরে পিয়াসা বলল, ও বাবা, তুমিও আমাদের সাথে কলকাতায় চলো, ওখানেই থাকবে তোমার এই মেয়ের কাছে। এখানে তো তোমাকে দেখারও কেউ নেই গো, আর বাড়িটারও যা অবস্থা, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। না রে মা, আমি এখানেই ভালো আছি। হ্যাঁ, চারিদিকে শুধু তোর আর তোর মায়ের স্মৃতি। যে কটা দিন বাঁচবো এগুলোকে আঁকড়ে ধরেই বাঁচবো। আমি কোথাও যাব না। ঠিক আছে বাবা, তুমি যখন যেতে চাইছো না, আমি আর তোমাকে জোর করব না। কিন্তু আমার স্কুল ছুটি থাকলেই আমি তোমাকে দেখার জন্য মাঝে মাঝে চলে আসবো। হ্যাঁ, মাঝে মাঝে এসে তোমাকে দেখে যাব, কেমন? আসবি বই কি মা, এ তো তোরই বাড়ি। যখন ইচ্ছে হবে তখনই আসবি। এরপরে চক্রবর্তী ঠাকুরের কাছ থেকে বিদায় নিয়ে ওরা কলকাতায় ফিরে এলো। সবাই ভেবেছিল এবারে হয়তো পিয়াসা সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে আর মাঝরাতে ঘুম ভেঙে দরজা খুলে বাইরে বেরিয়ে যাবে না। হলো ঠিক তাই। প্রায় একটা সপ্তাহ পিয়াসার আচরণে আর কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করা গেল না। রাতেও সে নিশ্চিন্তে ঘুমতো আগের মতোই। সবকিছুই আবার স্বাভাবিকভাবেই বলতে লাগল। কিন্তু অষ্টম রাতেই ঘটল সেই ভয়ঙ্কর ঘটনাটা। ঘড়িতে তখন ঠিক রাত 2টো বাজে। প্রচণ্ড গরমে ঘুম ভেঙে যায় সোনালী দেবীর। তিনি দরজা খুলে বারান্দায় বেরিয়ে আসেন, আর ঠিক তখনই তার কানে আসে একটা গোঙানির শব্দ। সোনালী দেবী চমকে ওঠেন, বুঝতে পারেন গোঙানির শব্দটা আসছে পাশেই পিয়াসার ঘরের ভেতর থেকে। তিনি সেই ঘরের দিকে এগিয়ে গিয়ে দরজায় ধাক্কা দিয়ে ডাকলেন, পিয়া, পিয়া, কি হয়েছে? এরকম করছিস কেন? কিন্তু পিয়াসা কোনো উত্তর দিল না। ঘরের দরজাটা ভেতর থেকে বন্ধ, কিন্তু পিয়াসা তো কোনোদিনও দরজা ভিতর থেকে বন্ধ করে শোয় না। তাহলে আজকে কেন করল? কি হচ্ছে ঘরের ভেতরে? একটা অজানা আতঙ্ক এসে বাসা বাঁধল সোনালী দেবীর মনে। আরো কয়েকবার দরজায় ধাক্কা দিয়ে আর মেয়েকে ডেকে সাড়া না পেয়ে স্বামীকে ডাকার জন্য নিজের ঘরের দিকে যেই না পা বাড়াবেন, অমনি দরজাটা ভেতর থেকে খুলে গেল। আর সেই খোলা দরজা দিয়ে যে বেরিয়ে এলো, তাকে দেখে সোনালী দেবীর সারা শরীর ঠক ঠক করে কাঁপতে লাগলো। উনি কাকে দেখছেন? ঘরের ভেতর থেকে বেরিয়ে আসা মানুষটা তার মেয়ে হলেও তার সাজ, পোশাক, আকৃতি সম্পূর্ণ যেন আলাদা। পিয়াসার চেহারাটা সাধারণ মানুষের মতো নয়, তার থেকে অনেক অনেক বেশি লম্বা। মনে হচ্ছে তার মাথা যেন এক্ষুনি ঘরের ছাদ ভেদ করে বাইরে বেরিয়ে যাবে। কোমর পর্যন্ত লম্বা চুলগুলো বাতাসে এলোমেলো ভাবে উড়ছে। পরনে একটা লাল বেনারসি, তার আঁচলটা মাটিতে লুটোচ্ছে। হাতে শাঁখা, পলা, সিঁথিতে সিঁদুর, গা ভর্তি গয়না। দেখে মনে হচ্ছে ও যেন কোনো নববধূ। কিন্তু এগুলো পেলোটা কোথায়? আর ওর শরীরটাই বা এমন হয়ে গেল কি করে? সোনালী দেবী চিৎকার করে তার স্বামীকে ডাকতে গেল, কিন্তু পারল না।
তার গলা থেকে শুধু একটা অদ্ভুত শব্দ বেরিয়ে এলো। পিয়াসা! পিয়াসা সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলো। পিয়াসা! পিয়াসা! কোথায় যাচ্ছিস তুই? হ্যাঁ? মায়ের ডাকে পিয়াসা পেছন ফিরে তাকালো। সোনালী দেবী দেখলেন তার মেয়ের চোখ দুটো যেন আগুনের গোলার মতো জ্বলছে। পিয়াসা একটা বিভৎস পৈশাচিক গলায় বলল, কে পিয়াসা? আমি কোনো পিয়াসা নই, আমি মণিদীপা। মণিদীপা? আমি মণিদীপা। সোনালী দেবী কাঁপা কাঁপা গলায় তাকে জিজ্ঞাসা করলেন, কিন্তু কোথায় যাচ্ছ তুমি এখন এত রাতে? প্রতিশোধ নিতে। প্রতিশোধ নিতে? কিন্তু কার ওপরে? কেন? জনগণ বাবা মাকে অপমান করেছিল, যাদের জন্য আমাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছিল। আমার জীবনটা শুরু হওয়ার আগে শেষ হয়ে গিয়েছিল যাদের জন্য, তাদের উপর। ওদের কথা শুনে ঘরের ভেতরে ঘুম ভেঙে গিয়েছিল দীপ্তিমান বাবুর। তিনি বাইরে বেরিয়ে এসে পুরো দৃশ্যটা দেখে ভয়ে বিস্ময়ে হতবাক হয়ে যান। দীপ্তিমান বাবু আর এক মুহূর্ত দেরি করলেন না। নিজের একমাত্র সন্তানের এমন বিকৃত ভয়ঙ্কর রূপ দেখে মাথার ভেতরটা যেন তালগোল পাকিয়ে যাচ্ছিল। তবুও যথাসম্ভব নিজেকে শক্ত করে কাঁপা কাঁপা গলায় বললেন, মারে, তুই আমার মেয়ে, আমার বড় আদরের পিয়াসা। তুই আমাদের কাছে ফিরে আয় মা, আমাদের ছেড়ে যাস না মা। এই বলে তিনি মেয়ের দিকে ধীরে ধীরে এগিয়ে গেলেন। মণিদীপা সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছিল। দীপ্তিমান বাবুর কথা শুনে পেছন ফিরে তাকালো। বিকৃত কণ্ঠে চিৎকার করে বলে উঠল, আমি প্রতিশোধ নেবই। দীপ্তিমান বাবু আর এক মুহূর্ত অপেক্ষা না করে বুকে সাহস সঞ্চয় করে তিনি দুহাতে জড়িয়ে ধরলেন মণিদীপাকে। শ্রীগুরু চরণ সরজ রজনী যমন মুকুর সুধারি, বরণ রঘুবর বিমল যশ যোদায়ক ফলচারি, বুদ্ধিহীন তনু জানি কোয়ে সুমির পবন কুমার, বল বুদ্ধি বিদ্যা দেহু মহি পরহু কলস পিকা। তারপর দু চোখ বন্ধ করে জোরে জোরে হনুমান চালিসা জপ করতে লাগলেন। মণিদীপা দীপ্তিমান বাবুর হাত থেকে নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করতে লাগল, কিন্তু দীপ্তিমান বাবুও তার সর্বশক্তি দিয়ে মণিদীপাকে নিজের বুকের মধ্যে চেপে ধরে রাখল। ধীরে ধীরে মণিদীপার শক্তি যেন কমে আসতে লাগল। হঠাৎ মণিদীপার শরীরটা প্রচণ্ড কেঁপে উঠল, আর সঙ্গে সঙ্গে চারপাশের বাতাস ভারী হয়ে উঠল। মণিদীপা রাগে ফুঁসতে লাগল, কিন্তু দীপ্তিমান বাবু থামলেন না। তিনি আরো দৃঢ় কণ্ঠে হনুমান চালিসা জপ করতে লাগলেন। পাশে দাঁড়িয়ে সোনালী দেবী সেই দৃশ্য দেখতে লাগলেন। হঠাৎ বাতাসে প্রচণ্ড ঝড় উঠল। ঘরের সমস্ত দরজা জানলা ঠাস ঠাস করে খোলা বন্ধ হতে লাগল। হঠাৎ মণিদীপা একটা তীক্ষ্ণ চিৎকার করে উঠল, আর পরক্ষণেই একটা কালো ধোঁয়ার কুণ্ডলী যেন চারপাশকে আচ্ছাদিত করে ফেলল। অন্ধকারে আর কিছুই দেখা যাচ্ছিল না। আর তারপরেই মণিদীপা নিস্তেজ হয়ে দীপ্তিমান বাবুর বুকের উপরে লুটিয়ে পড়ল। ধীরে ধীরে সেই কালো ধোঁয়ার কুণ্ডলী বাতাসে মিলিয়ে যেতে লাগল। বাইরের ঝড়ও থেমে গেল। চারপাশটা আবার আগের মতোই স্বাভাবিক হয়ে উঠল। অন্ধকার সরে যেতেই দীপ্তিমান বাবু দেখলেন এই মুহূর্তে তিনি দুহাতে যাকে বুকের মধ্যে জড়িয়ে রেখেছেন সে মণিদীপা নয়, সে তাঁর আদরের একমাত্র মেয়ে পিয়াসা। এইবার তিনি হনুমান চালিসা জপ করা বন্ধ করলেন। পিয়া! বলেই সোনালী দেবী দৌড়ে মেয়ের কাছে গেলেন। পিয়াসা তখন অচৈতন্য। দীপ্তিমান বাবু আর সোনালী দেবী মেয়েকে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দিলেন। তারপর মেয়ের মাথার কাছে দুজনে বসে রইলেন। ঘরের ভেতরে বিরাজ করছে এক অস্বাভাবিক নিস্তব্ধতা।
কারো মুখে কোনো কথা নেই। নীরবতা ভঙ্গ করলেন সোনালী দেবী। হঠাৎ তিনি ফুঁপিয়ে কেঁদে উঠলেন, বললেন, কি হলো বলো তো আমাদের মেয়েটার? শিমুলডিহি থেকে ফিরে আসার পর তো ও একদম স্বাভাবিকই ছিল, তাহলে আজ আবার হঠাৎ করে এমনটা হলো কেন ওর? আর একটু আগে আমাদের চোখের সামনে যেটা ঘটলো সেটা নিজের চোখে না দেখলে যে কেউ বিশ্বাসই করতে পারবে না। ঠিকই বলছো সোনালি, সত্যি আজ যেটা ঘটলো সেটা যে অবিশ্বাস্য। শোনো, তুমি আর একবার ওই তারানাথ তান্ত্রিকের কাছে যাও, গিয়ে ওনাকে সব কথা খুলে বলো, উনি নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করবেন। হ্যাঁ সোনালি, তুমি একদম আমার মনের কথাটাই বলেছ। আমিও এতক্ষণ ধরে এই কথাটাই ভাবছিলাম। ওনার ঠিকানা তো আমাদের কাছেই আছে, কাল সকালেই আমি ওনার বাড়িতে যাব। পরের দিন সকাল 10টা নাগাদ দীপ্তিমান বাবু আমার বাড়িতে এলেন। আমাকে আগের দিন রাতের সব কথা খুলে বললেন। সব শুনে আমি বেশ কিছু সময় চুপ করে রইলাম, কারণ আমি বুঝতে পারছিলাম যে পিয়াসার আজ এই অবস্থার জন্য শুধু মণিদীপা দায়ী নয়। আমাকে চুপ করে থাকতে দেখে দীপ্তিমান বাবু জিজ্ঞেস করলেন, কি হলো ঠাকুর মশাই, আপনি কিছু বলছেন না যে? দীপ্তিমান বাবু, আপনি হয়তো শুনলে অবাক হবেন যে এটা শুধু মণিদীপার কাজ নয়, এর পেছনে রয়েছে কোনো জীবিত মানুষ। জীবিত মানুষ? কিন্তু কিন্তু সে কে ঠাকুর মশাই? আর সে কিভাবেই বা আমার মেয়ের এভাবে সর্বনাশ করতে চাইছে? আর ওইটুকু মেয়েটা কার কি ক্ষতি করেছে বলুন তো ঠাকুর মশাই? দেখুন, তা তো আমি এখন বলতে পারবো না। সেটা জানতে হলে আমাকে আবার আপনাদের বাড়িতে যেতে হবে এবং আপনাদের কন্যা, মাফ করবেন, মণিদীপার সঙ্গে কথা বলতে হবে। তাহলে আর দেরি করবেন না ঠাকুর মশাই, আপনি এখনই আমার সঙ্গে চলুন। অবশ্যই যাব দীপ্তিমান বাবু। তাছাড়া আজ আমার বিশেষ কোনো কাজও নেই। আপনি একটু বসুন, আমি এক্ষুনি তৈরি হয়ে আসছি। আমি ধুতি পাঞ্জাবিটা বদলে নিয়ে দেওয়ালে ঝোলানো আমার ঝুলিটা কাঁধে নিয়ে দীপ্তিমান বাবুর সাথে বেরিয়ে পড়লাম। দীপ্তিমান বাবুদের বাড়িতে পৌঁছে প্রথমেই আমি গেলাম পিয়াসার সঙ্গে দেখা করতে। তার সাথে কথা বলে বুঝতে পারলাম গতকাল রাতের কোনো কথাই এখন আর ওর মনে নেই, আর তাছাড়া থাকার কথাও নয়, কারণ সেই সময় তো ও পিয়াসা ছিল না, ছিল মণিদীপা। আমি পিয়াসার কাছ থেকে চলে এসে দীপ্তিমান বাবুকে বললাম, দীপ্তিমান বাবু, আজ রাতে আমাদের আরো একবার সেই শ্মশানে যেতে হবে। কেন ঠাকুর মশাই, আপনি কি আবার ওই মণিদীপার আত্মাকে ডাকবেন? হ্যাঁ দীপ্তিমান বাবু, একমাত্র সেই বলতে পারবে পিয়াসার আজ এই অবস্থার জন্য কে দায়ী। ঠিক আছে ঠাকুর মশাই। সেই দিন আবার পিয়াসাকে স্নান করিয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করিয়ে আমি, দীপ্তিমান বাবু আর সোনালী দেবী ওকে নিয়ে গেলাম সেই শ্মশানে। সেখানে আমি একটা নির্দিষ্ট স্থানে বসলাম। তারপর কিছুক্ষণ চোখ বন্ধ করে মা কালীর ধ্যান করলাম। তারপর পিয়াসাকে বললাম, মা পিয়াসা, তুমি আমার মুখোমুখি ওই আসনের ওপরে বসো। পিয়াসাও আমার আদেশ পালন করল। ওর থেকে একটু তফাতে সোনালী দেবী আর দীপ্তিমান বাবুকে দাঁড়িয়ে থাকতে বললাম। তারাও সেটাই করলেন। এইবারে আমি আমার ঝুলি থেকে একটি মা কালীর আশীর্বাদী সিঁদুরের কৌটো বের করে সেই সিঁদুরের তিলক পরিয়ে দিলাম পিয়াসার কপালে। পিয়াসার শরীরটা কাঁপতে শুরু করল, জোরে জোরে বাতাস বইতে লাগলো। হঠাৎ পিয়াসা মুখ দিয়ে একটা অদ্ভুত শব্দ বের করতে লাগলো। আমি বুঝতে পারলাম মণিদীপা এসে গেছে। আমি গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলাম, মণিদীপা, মণিদীপা, তুমি কি এসেছ? সঙ্গে সঙ্গে পিয়াসার শরীরের ভেতর থেকে বিকট কণ্ঠে মণিদীপা উত্তর দিল,
আমি এসেছি। এবার বল, কেন ডেকেছিস আমায়? আমিও দৃঢ় কণ্ঠে বললাম, তোমার থেকে আমার অনেক কিছু জানার আছে মণিদীপা। কি জানতে চাস আমার থেকে? তোমার আত্মাকে কে জাগিয়ে তুলেছে? কেউ না, কেউ আমার আত্মাকে জাগিয়ে তোলেনি। আমি নিজেই নিজের মৃত্যুর প্রতিশোধ নিতে এসেছি। আর সেই প্রতিশোধ নেওয়ার জন্য আমার যে একটা শরীরের দরকার ছিল, তাই আমি পিয়াসার শরীরটাকে বেছে নিয়েছি। মিথ্যে বলছো তুমি মণিদীপা। তোমাকে অবশ্যই কেউ জাগিয়ে তুলেছে। সত্যি করে বলো, বলো কে সেই ব্যক্তি। মণিদীপা আর কোনো উত্তর দিল না, শুধু গর্জন করতে লাগলো। আমি আবার বললাম, চুপ করে থেকো না মণিদীপা, বলো, বলো কে তোমাকে জাগিয়ে তুলেছে, বলো। তুমি তো আজ থেকে প্রায় 20 বছর আগে মারা গেছো। এত বছর পর তুমি কেনই বা ফিরে এলে? মণিদীপা একটা ভয়ঙ্কর চিৎকার করে উঠল, তারপরে বলল, বলবো না, আমি কিচ্ছু বলবো না। যা পারিস করে নে তান্ত্রিক, আমি আমার প্রতিশোধ নেবই। কেউ আমাকে বাধা দিতে পারবে না, কেউ না। আর যদি কেউ আমাকে বাধা দিতে আসে, তাহলে আমি তাকেও শেষ করে দেব। এইবার আমি মাটি থেকে এক মুঠো ধুলো তুলে নিয়ে মন্ত্র পড়ে সেটা ছুঁড়ে দিলাম পিয়াসার দিকে। ওর শরীরে থাকা মণিদীপার আত্মা প্রচন্ড আর্তনাদ করে উঠল। তাহলে বল কে তোকে জাগিয়ে তুলেছে? বলছি আমি সব বলছি। আমাকে জাগিয়ে তুলেছে প্রকাশ। প্রকাশ? কে এই প্রকাশ? ওই প্রকাশ ছিল আমার ছোটবেলার বন্ধু। ও আমাকে ভালোবাসত, আমিও বাসতাম। কিন্তু আমাদের এই সম্পর্কের কথা কেউ জানত না। একদিন প্রকাশ ওর বাবা মাকে আমাদের সম্পর্কের কথা বলল। ওর বাবা ছিলেন আমাদের গ্রামের একজন প্রভাবশালী ব্যক্তি। তার প্রতিপত্তি কম ছিল না, আর আমি ছিলাম গরিব বামুনের মেয়ে। তাই ওর বাবা মা আমাদের এই সম্পর্কটাকে মেনে নিলেন না। অথচ আমার বাবাকে হুমকি দিয়েছিলেন যেন আমার খুব শীঘ্রই কোনো দূরে কোথাও বিয়ে দিয়ে দেন। তার জন্যই যা অর্থ খরচ হবে সব উনি দেবেন। এরপর 1 মাসের মধ্যে আমার বিয়ে ঠিক হয়ে যায়। আমার বাবা একটা কানা করিও প্রকাশের বাবার কাছ থেকে নেননি। বিয়ের পর যখন বাবার বাড়িতে ফিরে এলাম, তখনও আমাকে বলেছিল যে ওই প্রতিশোধ নেবে। যারা আমাকে এভাবে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছে, ওদের সে ছাড়বে না। আমি ওকে বারবার বারণ করেছিলাম এসব করতে। এরপর আমি যখন নিজেকে শেষ করে দিলাম, সেটাও কোনোদিনই মন থেকে মেনে নিতে পারিনি। ছোটবেলা থেকে তন্ত্র মন্ত্রের প্রতি ওর একটা বিশেষ আগ্রহ ছিল। তাই এবার ওর গুরুর কাছে তন্ত্রবিদ্যা শুরু করলো, আর একদিন সেই তন্ত্রবিদ্যায় সিদ্ধি লাভ করলো। এরপর একদিন পিয়াসা গেল সেই মন্দিরে। পুরোহিত ওকে দেখে চিনতে পেরেছিল যে ও আর কেউ নয়, আমারই পরজন্ম। সে পিয়াসার পূর্বজন্মের স্মৃতি মনে করিয়ে দেওয়ার জন্য ওকে একটা সিঁদুরের টিপ পরিয়ে দিল। ব্যাস, তারপর সবটাই আপনারা জানেন। তবে এটাও শুনে রাখুন, আমি আমার প্রতিশোধ নেবই। আগামী অমাবস্যা তিথিতে আমি সুবীর আর ওর পরিবারকে শেষ করে দেব।
শেষ করে দেব আমি ওদের। আমার প্রকাশ ওদের বাঁচতে দেবে না, কিছুতেই না। এখন কোথায় আছে সেই তান্ত্রিক? বলবো না, আমি কিছুতেই বলবো না। বলতে তো তোমায় হবেই মণিদীপা। না, কিছুতেই না। আমি আবার মাটি থেকে এক মুঠো ধুলো তুলে নিয়ে সেটা মন্ত্র পড়ে ছুঁড়ে দিলাম পিয়াসার দিকে। মণিদীপা আবার আর্তনাদ করে উঠে বলল, বলছি আমি সব বলছি। ওই তান্ত্রিক বর্তমানে আছেন পলাশডিহি গ্রামে। এইবার আমার মনে পড়ে গেল পলাশডিহি ছিল পিয়াসার রাঙা দিদার বাড়ি, আর সেইখানেই কালী মন্দিরের পুরোহিত ওর কপালে সিঁদুরের টিপ পরিয়ে দিয়েছিলেন। আর তার দুদিন পর থেকেই ওর মধ্যে অদ্ভুত সব আচরণ লক্ষ্য করা যায়। এইবার আমি পিয়াসার কপাল স্পর্শ করে বিশেষ মন্ত্র উচ্চারণ করতে লাগলাম। তড়িতাহত হওয়ার মতো পিয়াসার শরীরটা কাঁপতে শুরু করল। তারপরে জ্ঞান হারিয়ে মাটিতে শুয়ে পড়ল। সোনালী দেবী আর দীপ্তিমান বাবু দৌড়ে মেয়ের কাছে এলেন। আমি বললাম, দাঁড়ান, এক্ষুনি ওকে স্পর্শ করবেন না, আগে গঙ্গা জল ছিটিয়ে ওর শরীরকে শুদ্ধ করে ওর জ্ঞান ফেরাতে হবে। আমি আমার ঝুলি থেকে গঙ্গা জলের বোতলটা বের করে সেখান থেকে একটু জল পিয়াসার সারা গায়ে ছিটিয়ে দিলাম। ধীরে ধীরে মেয়েটি চোখ খুলল। সোনালী দেবী মেয়েকে দুহাতে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন। আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম, কাঁদবেন না মা, আর তো মাত্র 2 দিন, তারপরেই অমাবস্যা। আর ওই দিনই আমি ওই দুষ্ট তান্ত্রিকের খেলা শেষ করব। এই সময়টুকু একটু ধৈর্য ধরুন মা, দেখবেন সব ঠিক হয়ে যাবে। এই বলে আমি আমার ঝুলি থেকে একটি তাবিজ নিয়ে পিয়াসার হাতের কবজিতে বেঁধে দিলাম। বললাম, এই তাবিজটা যেন অমাবস্যা পর্যন্ত ওর হাতে বাঁধা থাকে সোনালী দেবী, এটা একটু খেয়াল রাখবেন। ঠিক আছে ঠাকুর মশাই। এরপর আমরা সবাই মিলে দীপ্তিমান বাবুদের বাড়িতে ফিরে এলাম। ভেবেছিলাম পরের দিন সকালে উঠেই আমি আবার বাড়িতে ফিরে যাব, কিন্তু দীপ্তিমান বাবুর অনুরোধে সেটা আর করতে পারলাম না। ওনাদের বাড়িতেই থেকে যেতে বাধ্য হলাম। সেই দিন অমাবস্যা লাগবে বিকেল 5:45। আমি জানতাম যে ওই দুষ্ট তান্ত্রিক প্রকাশের সঙ্গে লড়াই করা বেশ কষ্টসাধ্য ব্যাপার, তাই আমি আগে থেকেই নিজেকে তৈরি করে রেখেছিলাম এই প্রচণ্ড লড়াইয়ের জন্য। ওই দিন ভোরবেলায় আমরা পলাশডিহির উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা যখন পলাশডিহিতে গিয়ে পৌঁছালাম তখন দুপুর গড়িয়ে বিকেল হয়েছে। প্রথমেই আমরা গেলাম সেই কালী মন্দিরে, যেখানে ওই প্রকাশ পিয়াসাকে সিঁদুরের টিপ পরিয়ে দিয়েছিল, কিন্তু সেখানে গিয়ে আমরা তার দেখা পেলাম না। যদিও এই কথা আমি আগে থেকেই জানতাম যে এত সহজে ওই তান্ত্রিকের সঙ্গে আমাদের সাক্ষাৎ হবে না। আমরা সেইখানেই লুকিয়ে অপেক্ষা করতে লাগলাম। রাত তখন প্রায় 10:30। চারিদিকে যেন অদ্ভুত এক নীরবতা নেমে এসেছে। মাঝে মাঝে দূর থেকে শোনা যাচ্ছে শিয়ালের ডাক। আমি, দীপ্তিমান বাবু, সোনালী দেবী আর পিয়াসা অপেক্ষা করে আছি সেই তান্ত্রিকের আগমনের জন্য। হঠাৎ একটা ঠান্ডা ভারী বাতাস আমাদের শরীর স্পর্শ করে গেল। দীপ্তিমান বাবু কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু আমি তাকে থামিয়ে দিয়ে ফিস ফিস করে বললাম, প্রস্তুত হন দীপ্তিমান বাবু, সে এসে গেছে। দীপ্তিমান বাবু কাঁপা কাঁপা গলায় বললেন, ঠাকুরমশাই, আমার মেয়েটার কোনো ক্ষতি হবে না তো ঠাকুরমশাই? আপনি নিশ্চিন্তে থাকুন দীপ্তিমান বাবু, আপনার মেয়ের কোনো রকম ক্ষতি হবে না, শুধু এই দুষ্টু তান্ত্রিকের খেলা শেষ হবে। তবে এটাও জেনে রাখুন, সেই কাজ কিন্তু সহজে হবে না। আমার কথা শেষ হবার আগেই আমার কানে এলো একটা বিকট অট্টহাসির শব্দ। আমাদের বুঝতে বিন্দুমাত্র অসুবিধে হলো না এই হাসি আসলে কার এবং কোথা থেকে আসছে।
আমার সমস্ত ইন্দ্রিয় যেন স্বাভাবিকের তুলনায় আরও বেশি সক্রিয় হয়ে উঠল। চেতনাও বহুগুণ সজাগ হয়ে উঠল। দীপ্তিমান বাবু আর সোনালী দেবী ভয়ে কাঁপতে শুরু করলেন। হঠাৎ মন্দিরের অন্ধকার থেকে বেরিয়ে এলো এক লম্বা কঙ্কালসার মানুষ। তার চোখ দুটো যেন আগুনের মতো জ্বলছে, পরনে রক্ত বসন, গলায় রুদ্রাক্ষের মালা, কপালে রক্ত তিলক আর মাথায় জটা। আমাকে দেখেই সে ক্রোধে গর্জে উঠল। আমি জানতাম তুই এখানে আসবি তারানাথ। কি ভেবেছিস তুই আমার সাধনা নষ্ট করতে পারবি? কোনোদিনও পারবি না, কোনোদিনও পারবি না তারানাথ। সে ক্ষমতা তোর নেই। দেখো প্রকাশ, এখনো সময় আছে। এই কার্য তুমি করো না। প্রতিশোধের এই নিষ্ঠুর খেলা এবারে বন্ধ করো তুমি, এতে সবারই মঙ্গল হবে। আমার কথা শুনে প্রকাশ অট্টহাস্য করে বলল, মঙ্গল? কার মঙ্গলের কথা বলছিস তুই তারানাথ? আমার মণিদীপার কোন মঙ্গলটা হয়েছিল বলতে পারিস? কে ভেবেছিল ওর মঙ্গলের কথা যে আজ আমি অন্যদের মঙ্গলের কথা ভাববো? আজ ওই শয়তানগুলোর শেষ দিন হতে চলেছে তারানাথ। আমার মণিদীপা আজ নিজের হাতে ওদের শেষ করবে। প্রতিশোধ নেবে ও, প্রতিশোধ। এই বলেই সে দুহাত জোড় করে মন্ত্র পড়তে শুরু করল। হঠাৎ প্রচণ্ড ঝড় শুরু হলো। গাছের ডালপালা ভেঙে পড়তে লাগলো। মন্দিরের দরজা নিজে থেকেই সশব্দে খোলা বন্ধ হতে লাগলো। মন্দিরের ভেতরে ঝোলানো সব ঘণ্টাগুলো একসঙ্গে বাজতে থাকলো। হঠাৎ একটা অদ্ভুত শব্দ শুনে আমরা চমকে পিয়াসার দিকে তাকালাম। দেখলাম ওর শরীরটা কাঁপতে শুরু করেছে। লক্ষ্য করলাম ওর হাতে এখনো সেই তাবিজটা বাঁধা রয়েছে। বুঝতে পারলাম প্রকাশের শক্তির কাছে আমার শক্তি দুর্বল। হঠাৎ পিয়াসা চিৎকার করে বলে উঠল, আমি যাচ্ছি প্রকাশ, আমি যাচ্ছি। আমরা দেখলাম পিয়াসার চেহারা একটু একটু করে পরিবর্তিত হচ্ছে একটা নববধূর রূপে। সোনালী দেবীর মুখ থেকে বেরিয়ে এলো একটা অস্ফুট শব্দ, মণিদীপা। আমি আর এক মুহূর্ত সময় নষ্ট না করে মন্দিরের চাতালে বসে পড়লাম। তারপর মাটিতে একটা বিশেষ চিহ্ন এঁকে মন্ত্র পড়তে শুরু করলাম। এটা কি হচ্ছে? দীপ্তিমান বাবুর চিৎকার শুনে তাকিয়ে দেখি পিয়াসার শরীরটা একটু একটু করে বাতাসে ভাসতে ভাসতে উপরের দিকে উঠে যাচ্ছে। আমি আমার মন্ত্র পড়ার তীব্রতা আরো বাড়িয়ে দিলাম। আর কিছুক্ষণ পরেই শুনলাম প্রকাশের চিৎকার, না, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। আমার সাধনা মিথ্যা হতে পারে না। দেখলাম পিয়াসার শরীরটা একটু একটু করে নিচের দিকে নেমে আসছে। আমি আঙুল দিয়ে আমার আঁকা সেই চিহ্নের দিকে নির্দেশ করতেই সে এসে বসলো ওই চিহ্নটার উপরে। প্রকাশ আরো জোরে জোরে মন্ত্র পড়তে লাগলো। হঠাৎ কোথা থেকে যেন আমাদের চারপাশে অসংখ্য কালো কালো ছায়ামূর্তি এসে উপস্থিত হলো। তারা সবাই পিয়াসাকে ওই চিহ্নের উপর থেকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্যে ওর দিকে তাদের লম্বা লম্বা হাতগুলো বাড়িয়ে দিল। আমি চোখ বন্ধ করেই নিজের সর্বশক্তি দিয়ে মন্ত্র জপ করতে লাগলাম। হঠাৎ মণিদীপা বলে উঠল, ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে। আজ আমি প্রতিশোধ নেবই। আমি চোখ খুলে বললাম, শোনো মণিদীপা, তোমার কষ্ট আমি জানি, কিন্তু যে পথ তোমরা বেছে নিয়েছো সেই পথ যে ভুল। এতে হয়তো তুমি ওদের হত্যা করতে পারবে, কিন্তু নিজে কোনোদিনও মুক্তি পাবে না। আমি তোমাকে মুক্তি দেব। না না মণিদীপা, তুমি ওর কথা শুনো না। তোমার একটাই লক্ষ্য, তোমার অপরাধীদের শেষ করা। মণিদীপা কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে রইল। এবার আমি আমার বোতল থেকে মন্ত্রপুত গঙ্গা জল নিয়ে মন্ত্র জপতে জপতে ছিটিয়ে দিলাম পিয়াসার গায়ে। মণিদীপা একটা প্রচণ্ড আর্তনাদ করে উঠল। আমি দেখলাম মণিদীপার রূপটা ধীরে ধীরে আবার পিয়াসার রূপে পরিণত হচ্ছে, আর একটা কালো ধোঁয়া ওর শরীর থেকে বেরিয়ে বাতাসে মিশে যাচ্ছে।
আমাদের চারপাশের সেই ছায়ামূর্তিগুলো কোথায় যেন অদৃশ্য হয়েছে। চারিদিকের পরিবেশও আবার আগের মতোই শান্ত হয়ে গেছে। পিয়াসা জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। আমি মন্ত্রপুত গঙ্গা জল ছিটিয়ে ওর জ্ঞান ফেরালাম। প্রকাশ এবার উন্মাদের মতো চিৎকার করে উঠল, না, আমি আমার এতদিনের সাধনা নষ্ট হতে দেব না। বলেই কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ে কপাল চাপড়াতে লাগলো। আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম, দেখো প্রকাশ, যা হবার তা তো হয়েই গেছে। আমি জানি তুমি একজন অনেক বড় তান্ত্রিক, কিন্তু তোমার এই ক্ষমতা এতদিন তুমি খারাপ কাজে ব্যবহার করেছ। এবার সময় হয়েছে সেটা মানুষের কল্যাণে প্রয়োগ করার। কিন্তু আমার মণিদীপা, সে তার নিজের জগতে ফিরে গেছে। ওর কথা ভেবে তুমি আর বৃথা কষ্ট পেও না। এবার আমাদেরকেও ফিরতে হবে প্রকাশ। আর তোমাকে যা বললাম সেটা মনে রেখো, তন্ত্র সাধনা খুব পবিত্র সাধনা, তাকে এইভাবে খারাপ কাজে প্রয়োগ করো না প্রকাশ। এবারে আমরা আসি। তখন ভোর হয়ে আসছে। দীপ্তিমানবাবু বললেন, ঠাকুরমশাই, আপনাকে যে কিভাবে ধন্যবাদ দেব তা আমার জানা নেই। আপনার কাছে আমরা সারা জীবন ঋণী হয়ে রইলাম ঠাকুরমশাই। এমন কথা বলবেন না দীপ্তিমানবাবু, আমি কেবল আমার কর্তব্য করেছি মাত্র। চলুন এবার বাড়ি ফেরা যাক। আমরাও সবাই নিজেদের বাড়ির পথ ধরলাম। তবে ফেরার আগে আমরা মণিদীপার বাড়ি গিয়ে ওর বাবার সঙ্গে একবার দেখা করে এসেছিলাম। এই পর্যন্ত বলে তারানাথ তান্ত্রিক থামলেন। আমরা এতক্ষণ মন্ত্রমুগ্ধের মতো তার গল্প শুনছিলাম। গল্প শেষ হয়ে গেলেও আমাদের কারোর মুখে কোনো কথা নেই। আমরা এতদিন তারানাথের মুখে অনেক গল্প শুনেছি, কিন্তু আজকের গল্পটা যেন অন্য দিনের থেকে একেবারেই আলাদা। কি হে, এত কি ভাবছো তোমরা? তারানাথের ডাকে যেন আমাদের সম্বিত ফিরে এলো। বললাম, না ঠাকুরমশাই, আসলে আজকের গল্পটা সত্যিই অসাধারণ ছিল, অন্য গল্পগুলোর থেকে একেবারেই আলাদা। তা তো বুঝলাম, কিন্তু তোমার বন্ধুর হয়তো আমার গল্পটা আবার বিশ্বাস হয়নি। তারানাথের কথা শুনে কিশোরী বেশ লজ্জায় পড়ে গেল, মাথা নিচু করে বসে রইল কিছুক্ষণ। তারানাথ বললেন, নাও নাও, অনেক রাত হলো, আবার কখন বৃষ্টি নামবে কে জানে। এখনই তোমাদের বেরিয়ে পড়া উচিত। আমরাও তারানাথের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির পথ ধরলাম। শুনছিলেন মিলি ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ও মণিদীপার পুনর্জন্ম। তারানাথ তান্ত্রিকের চরিত্রে ছিলেন অমিত। বিভিন্ন চরিত্রে নিলয়, সোমা, সুজন, সুরজিতা, সৌর, প্রণীত, অয়ন্তিকা, সৌমিতা, জ্যোতির্ময় এবং আমি সৌম্যজিৎ। সমগ্র গল্পের কণ্ঠাভিনয় নির্মাণ করেছে ঋতুরা স্টুডিও। সমগ্র গল্পের কণ্ঠ সম্পাদনা, ধ্বনি সম্পাদনা এবং আবহ সম্পাদনা করেছে 62 FPS স্টুডিও। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। আর আপনার কেমন লাগছে বা আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তাহলে আগামী সপ্তাহে আবারও একটি রোমাঞ্চকর তারানাথ তান্ত্রিকের গল্প নিয়ে হাজির হব আমরা। ততক্ষণ পর্যন্ত স্টে টিউন।